আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? সবাইকে আমাদের ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রামে অনেক, অনেক স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আশিকুল ইসলাম খান ভাইয়া। পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আজকে আমরা আমাদের এই শিওর স্কলারশিপ প্রোগ্রামের যে অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে আ কেমিস্ট্রি পার্টটার আসলে তোমাদের বিজ্ঞানের কেমিস্ট্রি অংশের ১ম চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আমাদের পরমাণুর গঠন, এই অধ্যায়টা নিয়ে। সো কেমিস্ট্রির যে ৩ টা চ্যাপ্টার আছে, ইনশাআল্লাহ সেটা আমি কভার করে ফেলবো। আশা করি তোমরা ক্লাসগুলা পাবা, ক্লাসগুলা খুব ভালো মতন বুঝতে পারবা এবং তোমার স্কলারশিপের জন্য যেই স্ট্যান্ডার্ডে অ্যাকচুয়ালি বা বৃত্তি পরীক্ষার জন্য যেই স্ট্যান্ডার্ডে আসলে তোমার পড়াশোনা করা দরকার, ইনশাআল্লাহ আমি সেটুকু কমপ্লিট করায় দিব। ঠিক আছে? সো চলো তাহলে হচ্ছে যে আমরা আসলে আমাদের ৬ নাম্বার চ্যাপ্টারটা পড়া শুরু করি, যেটা আসলে কি বলতেছি? এই যে আমাদের পরমাণুর গঠন। একটা পরমাণু বা আমাদের যে অ্যাটম, এটার গঠনটা কেমন? এটা আমাদের ক্লাস 8 স্ট্যান্ডার্ডে আসলে কতটুকু জানা দরকার? কোন পার্টটুকু ক্লাস 9 এর সাথে একটু জানা দরকার, কোন পার্টটুকু অ্যাডভান্স জানা দরকার, A to Z আমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা কমপ্লিট করব। সো আশা করি তুমি টোটাল লেকচারটা কমপ্লিট করলে তোমার এখান থেকে যে টাইপেরই বা যে ধরনেরই কোয়েশ্চেন আসুক না কেন, তুমি ইনশাআল্লাহ সেগুলার অ্যান্সার করতে পারবা এবং এই চ্যাপ্টার সম্পর্কে প্রপার একটা তোমার ক্লিয়ার কনসেপ্ট বা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে যাবে। চলো শুরু করি। ওকে, সো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আসলে সেটা হচ্ছে, দেখো, আমাদের পরমাণুর ধারণার বিকাশ ও গঠন এই রিলেটেড আলোচনা করতে হবে। বিশেষ করে আমরা বিকাশটা নিয়ে একটু কথাবার্তা বলি। বিকাশ বলতে জিনিসটাকে বোঝানো হচ্ছে আসলে সোজা বাংলায় কি জানো ভাই? ইতিহাস। মানে আগে জানতে হয় যে আচ্ছা, মানে ধরো যে কোনো কাজে, হ্যাঁ, যে কোনো কাজে ধরো তুমি কোনো একটা কাজ কমপ্লিট করতে গেলে তোমাকে আসলে জানতে হয় যে আসলে এই যে কাজটা তুমি কমপ্লিট করতেছো, সেটা রিলেটেড আগে কাজ কতটুকু হইছে, কে করছে, কতটুকু পর্যন্ত হয়ে আছে। মানে তুমি যে একটা ইনভেস্টমেন্ট করবা কাজের ভিতরে, সো তুমি আসলে কতটুকু নতুনত্ব নিয়ে আসতে পারতেছো, নাহলে তো কোনো লাভ নাই। দ্যাটস ওয়াই অবভিয়াসলি আমাকে ইতিহাস সম্পর্কে জানতে হবে, যদিও আমি সেখানে গবেষণা করতেছি না, বাট আমাকে ইতিহাস পর্যন্ত জানতে হবে। আচ্ছা, যদি আমি বলি যে আমাদের পরমাণু ধারণা বা হ্যান ত্যান এই সব কিছুর ইতিহাসটা কেমন ছিল, তাহলে জিনিসটা হচ্ছে খুব ভালো করে বুঝো। ধরো তোমাকে এত জটিল ও কঠিন টার্ম কোনো কিছু বোঝা লাগবে না। ধরো তোমার হাতের কাছে একটা কলম আছে, তোমার হাতের কাছেও আছে নিশ্চয়ই, তুমি যখন ক্লাসটা দেখতেছো, তুমি একটা ফোনে ক্লাসটা দেখতেছো, সেটা একটা পদার্থ। মানে যাই হোক, তোমার হাতের আশেপাশে বায়ু ছাড়া, হ্যাঁ, আমি যে পদার্থগুলা দেখতে পাচ্ছ, এই পদার্থগুলাকে ধরে নাও, তুমি এই পদার্থগুলাকে চাইতেছো ভাঙবো, ভাঙবা। পদার্থগুলাকে এই যে ধরো এত বড় ছিল, এটাকে কত ছোট আকারে তুমি ভাঙতে পারবা? মনে করে নিলাম আমরা এই যে এতটুক এতটুক করে একটা ভাঙলাম, আবার এটাকে ভাঙতেছো, এত ছোট করলা, আবার এটাকে ভাঙতেছো, একটা ডট পাইলা, আরো এটাকে ভাঙা যায় না? যায় নাকি যায় না? তুমি নিজে কনসেপ্টে চিন্তা করো তো, ছোট করতে 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 তুমি কোথায় যায় পৌঁছাবা? এক সময় তোমার খালি চোখে এটা নাই হয়ে যাবে। খালি চোখে নাই হইছে, খালি চোখে মানলাম নাই হইছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখলে, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে দেখলে পাবো না আমরা? তাহলে এমন তো একটা সীমা থাকা দরকার, যে সীমায় যে আসলে ওটাকে আর ভাঙা যায় না। এই সীমা পর্যন্ত যাওয়া দরকার না বা থাকা দরকার না? যে সীমায় যাওয়ার পরে সেটাকে আর ভাঙা যায় না, সেটাই হচ্ছে আসলে কি জানো ভাইয়া? পরমাণু। সেটাই হচ্ছে পরমাণু বা অ্যাটম। যে সীমার পর তাকে আর কি, তাকে আর কোনো কিছুতে ভাঙা যায় না। এবং এই কথাটা আসলে কে বললেন? এই কথাটা বললেন আমাদের গ্রিক দার্শনিক, সর্বপ্রথম গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। এই জিনিসগুলো তোমার জানা লাগবে। হ্যাঁ, যেহেতু তোমাদের আসলে এখন কনসেপ্ট বিল্ডিং জিনিসপাতি, ডেমোক্রিটাস। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সাহেব বললেন যে, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সাহেব বললেন যে আমাদের পদার্থের একটা ক্ষুদ্রতম অবিভাজ্য কণা আছে। অবিভাজ্য এই শব্দটা কিন্তু স্পেসিফিক্যালি উনি উল্লেখ করলেন। অবিভাজ্য, অবিভাজ্য কণা যাকে আর ভাঙা যায় না। বুঝতেছো তো? এটা ডেমোক্রিটাস সাহেব বললেন, অবিভাজ্য কণা যাকে আর ভাঙা যায় না, এবং সেটার নাম দিলেন উনি হচ্ছে অ্যাটম। অ্যাটম। এটা কখন, গ্রিক দার্শনিক এটা কখন বলছিলেন? খ্রিস্টপূর্ব 400 অব্দে। মানে খ্রিস্টপূর্ব যখন থেকে, মানে যে ধরো আমরা যে এত খ্রিস্টাব্দ যবে থেকে আমরা কাউন্ট করি তারও 400 বছর পূর্বে। তাহলে খ্রিস্টপূর্ব 400 অব্দে, তাই তো? এটার সময়টা ছিল হচ্ছে ভাইয়া খ্রিস্টপূর্ব 400 অব্দে উনি এই কথাটা বললেন। ঠিক আছে? কে বললেন? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। এই অ্যাটম শব্দটা আসছে আমাদের যে গ্রিক শব্দ অ্যাটোমাস, অ্যাটোমস থেকে আসছে। ওই অ্যাটোমস মানে হচ্ছে অবিভাজ্য। ঠিক আছে? আচ্ছা, এটা আসছে কি? গ্রিক শব্দ, এই শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ অ্যাটোমস থেকে। গ্রিক শব্দ অ্যাটোমস, অ্যাটোমস থেকে। যার মানেটা কি আসলে ভাইয়া? যার মানেটা হচ্ছে অবিভাজ্য। অবিভাজ্য, অবিভাজ্য, অবিভাজ্যা হয়ে গেছে, অবিভাজ্য। যার মানে হচ্ছে অবিভাজ্য। ওকে। এখন ওর টাইমে, ওই সময় আর কি, উনার সমসাময়িক কিছু মানুষজন ছিলেন যারা আবার উনার কথার সাথে কি করলেন? দ্বিমত পোষণ করলেন। এই দ্বিমত পোষণকারী মানুষজন কারা ছিল জানো? একটা হচ্ছে আমাদের প্লেটো সাহেব,
প্লেটো সাহেব, আচ্ছা প্লেটো, গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল। এটা আমরা কিন্তু ইতিহাসই পড়তেছি। অ্যারিস্টটল ওনারা কি বললেন? ওনারা বললেন যে না, যাকে আমরা ভাঙতেছি তাকে ভাঙতে 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 ভাঙাই যায়, মানে হচ্ছে মানে কিভাবে বলবো, যে নিরন্তর ভাবে ভাঙতেই থাকা যায়, কোনো সমস্যা নাই, ভাঙাই যায়, ভাঙতেই পারবো, ভাঙতে 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 একেবারে চলে যেতে পারবো অনেক দূর, মানে চলো বহু দূর টাইপের, একেবারে ভাঙতে 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 চলে যেতে পারবো। ঠিক আছে, এটা কে বললেন? আমাদের যে প্লেটো এবং অ্যারিস্টটল সাহেব, ওনারা বললেন যে ওনার মতবাদটা যেটা অবিভাজ্য কোনো কিচ্ছু নাই, এটা হচ্ছে অবভিয়াসলি বিভাজ্য। উনি বললেন জিনিসটা হচ্ছে বিভাজ্য। ঠিক আছে, উনি বললেন। কারা? এরা হচ্ছে যে এই মতবাদটা দিলেন, এরা দুইজন। এরা মতবাদ দিলেন ওই সমসাময়িক সময়ে, ওই সময় ওনার বিপরীতে, বুঝছো? মতবাদ দিলেন, কারণ তখন জিনিসপাতিগুলো মতবাদে, তখন তো এত আধুনিক যন্ত্রপাতিও নাই যে এগুলা নিয়ে আসলে বেশ কিছু গবেষণা করে তুমি কোনো একটা পরীক্ষালব্ধ ভ্যালু বা ফলাফল দিতে পারবা। আচ্ছা, তারপরে তারপরে সময়টা ঘুরলো হচ্ছে কখন জানো? সময়টা ঘুরলো হচ্ছে আমাদের 1803। সময়টা আমাদের 1803 সাল, 1803 খ্রিস্টাব্দ। তখন আমাদের জন ডাল্টন সাহেব বললেন, প্রমাণ করে দেখালেন, আসলে জন ডাল্টন প্রমাণ করলেন পদার্থের একটা অবিভাজ্য কণা রয়েছে। কি বললেন উনি? পদার্থের অবিভাজ্য কণা রয়েছে এবং সেটার নামটা কি? কণা, সেটার নামটা উনি দিলেন হচ্ছে ওই যে অ্যাটম, যেটা উনি নাম দিয়েছিলেন সেটার নামটা উনি বললেন হচ্ছে অ্যাটম। এটা উনি প্রমাণ করে দেখালেন সর্বপ্রথম। যখন হচ্ছে উনি প্রমাণ করে দেখালেন তারপর থেকে সবাই সেটা মেনে নিল। কত সালে? এই 1803-এর পরে সেটা মেনে নিল এবং আমাদের যে এই যে গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটলের যে এই মতবাদটা ছিল, এই মতবাদটা আসলে কি হয়ে গেল? আমাদের ভুল প্রমাণিত হলো। কি প্রমাণিত হলো বলো? ভুল প্রমাণিত হলো। জিনিসটা বোঝা গেছে? এইটা যখন উনি পরীক্ষালব্ধভাবে দেখিয়ে দিতে পারলেন। তারপরে আবার আরো অনেক মানুষজন অনেক কাজ কমপ্লিট করলেন। যেমন হচ্ছে আমি যদি তোমাকে বলি, আরো অনেক মানুষজন কি কাজ কমপ্লিট করলেন, আমি যাচ্ছি সেখানে, হ্যাঁ, এই যে ভর সংখ্যা একসবে যাচ্ছি, চলো তাহলে আমরা এক্সট্রা স্লাইড নিয়ে আসলে জিনিসটা বুঝাই। তারপরে আবার আরো অনেক মানুষজন, যেমন আমাদের 1911 সালে, হ্যাঁ আমি এখানে বলি মেইনলি, এটা হচ্ছে আমরা এখানে দিব, হ্যাঁ এটা আসলে কার কাজ? এটা হচ্ছে আমাদের প্রিয় রাদারফোর্ড সাহেবের কাজ। রাদারফোর্ড, এনার নাম তো তুমি শুনাই থাকবা, নাম তো শুনাই হোক এরকম। এই যে রাদারফোর্ডের কাজগুলা কি ছিল, চলো সেটা আমি তোমাকে বলি। রাদারফোর্ড যে কাজটা করলেন 1911 সালে, আলফা কোণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে আলফা কোণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে কোন একটা মৌলের অবিভাজ্য কণা যেটা, সেটাকে আমরা বলতেছি অ্যাটম বা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আবিষ্কার করলেন। কি বললেন? পরমাণুর মধ্যে নিউক্লিয়াস, এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিউক্লিয়াস আবিষ্কার করলেন। এই জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে, এই ইনফরমেশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাকে বলে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আবিষ্কার করলেন কে? আমাদের যে এই যে কি বলে 1911 সালে রাদারফোর্ড সাহেব, উনি জিনিসটাকে দেখালেন হচ্ছে যে এরকম একটা মৌল, একটা মৌলের মধ্যে ধরে নাও এরকম ভাবে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ভিতরে এই যে কিছু জিনিসপত্র আছে, এটা কি আছে এরকম ভাবে বললেন না, এবং জিনিসটা হচ্ছে এরকম কিছু জিনিসপাতি উনি ঠিক করলেন। এই যে আমি এক্সট্রা যে দাগগুলা দিলাম সেটা আসলে কি? উনি বললেন যে কোন একটা মৌলের কেন্দ্রে যেটা, সেটাই কিন্তু নিউক্লিয়াস। উনি বললেন যে কেন্দ্রে সমস্ত ভর, কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কিছু বিদ্যমান, যেটাকেই বলা হয় প্রোটন সংখ্যা, যেটাকে বলা হচ্ছে আসলে কি, যেটাকে প্রোটন সংখ্যা বলা হচ্ছে, বুঝছো?
প্রোটন বলছি আমরা, যেটাকে প্রোটন বলে, এবং সমস্ত ভর মানে একটা মৌলের সমস্ত ভর, দেখো এগুলো কিন্তু অ্যাডভান্স জিনিসপাতি তুমি পড়া শুরু করছো, ভর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, এটা বললেন কিন্তু উনি, পুঞ্জীভূত থাকে সমস্ত ভর সেখানেই হচ্ছে পুঞ্জীভূত থাকে। ক্লিয়ার? সমস্ত ভর ওনার এখানেই পুঞ্জীভূত থাকে। আমি একটু এসিটা দিই। হ্যাঁ, আচ্ছা, সমস্ত ভর এখানেই পুঞ্জীভূত থাকে, এটা বলে গেলেন উনি। কিন্তু ঋণাত্মক চার্জ যারা, মানে একটা মৌল তো আসলে কি থাকে, আধান নিরপেক্ষ থাকে না? একটা মৌল কি থাকে বলো তো? মৌল হয় কি মেইনলি? আধান নিরপেক্ষ। আধান নিরপেক্ষ মানে ওটা ধনাত্মক হয় না, ঋণাত্মক হয় না। তো ধনাত্মক আর ঋণাত্মক যদি না হয়, তার মানে কি এখানে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের সংখ্যাটা কি সমান না? ধনাত্মক চার্জ ইকুয়ালস টু ঋণাত্মক চার্জ, এই চার্জের পরিমাণ তো সমান। ঋণাত্মক চার্জ, এটা কিন্তু আমি আয়নের কথা বলছি না, আমি একটা মৌলের কথা বলতেছি। একটা মৌলে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের পরিমাণটা কি থাকে? সমান থাকে। মৌলটা হয় কেমন? আধান নিরপেক্ষ। এখন আমি তোমাকে বলতেছি, দেখো যে নিউক্লিয়াস আবিষ্কার করলেন, কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কিছু বিদ্যমান, সেটাকে তিনি প্রোটন সংখ্যা বললেন, এবং সমস্ত ভর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, মানে সমস্ত ভর ওখানেই। মানে নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিয়াস উনি বললেন যে নিউক্লিয়াস চারিদিকে বিক্ষিপ্তভাবে ঘুরতে থাকে, যে এরকম ভাবে বিক্ষিপ্তভাবে ঘুরতে থাকে, যেটা আসলে একটা ভুল। বিক্ষিপ্তভাবে আসলে ঘুরতে থাকে না, মানে ধীরে 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 কিভাবে ইস্টাবলিশ হচ্ছে বুঝছো? মানে প্রথমে আমাদেরকে বললেন গ্রিক দার্শনিক অবিভাজ্য কোণ, আর কিছু বলতে পারলেন না। প্লেটো এবং অ্যারিস্টটল বললেন না, অবিভাজ্য বলে কিছু নেই, বিভাজ্য। তারপরে আসলেন হচ্ছে যে মানে আমাদের 1803 খ্রিস্টাব্দে জন ডাল্টন প্রমাণ করলেন যে না, এটা অবিভাজ্য কণা এবং এটা হচ্ছে অ্যাটম। তারপরে এই অ্যাটমের ভিতরে আসলে কি কি থাকে সেটা রিলেটেড পরীক্ষা করলেন 1911 সালে, কে আমাদের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে, কে? রাদারফোর্ড সাহেব। উনি জানালেন যে না, এরকম এরকম ঘটনা, ধনাত্মক চার্জ থাকে ভিতরে, ঋণাত্মক চার্জগুলো ঘুরতে থাকে, কিন্তু কেমনে কিভাবে ঘুরতে থাকে এগুলা রিলেটেড কোনো আলোচনা আসলো না। ঠিক আছে? উনি বললেন যে সৌরজগতের মতন, সৌরজগতে যেমন হচ্ছে যে সূর্যকে কেন্দ্র করে সবাই ঘুরতেছে, এরকম ভাবে ঘুরতে থাকে। এগুলা কিন্তু তার স্বীকার্যের ভিতরে, ওনার স্বীকার্যের মধ্যে যে নিউক্লিয়াস আবিষ্কার, সেটা সব থেকে বেশি হচ্ছে যে কি বলবো, সার্থকতার। কিন্তু এই যে ইলেকট্রন চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিভাবে ঘুরতেছে কোনো ঠিক নাই, এগুলো হচ্ছে ওনার সীমাবদ্ধতাটাই। ঠিক আছে, ওকে। সো এই কেন্দ্রে ভর পুঞ্জীভূত থাকে, এতটুকু পর্যন্ত উনি বলে শেষ করলেন। কেন্দ্রের পরে নিউক্লিয়াসগুলো, মানে নিউক্লিয়াসের তো থাকে কেন্দ্র, কিন্তু তারপরে ইলেকট্রনগুলো কোথায় থাকে না থাকে এগুলা রিলেটেড উনি কোনো প্রকার কি দিতে পারলেন না, ধারণা দিতে পারলেন না। তাহলে ওখানে আবার একটু ইনকমপ্লিট থেকে গেল। তারপরে ওনারই শিষ্য আমাদের নিলস বোর, ওনার শিষ্য নিলস বোর, পরবর্তীতে উনি যে কাজটা করলেন সেটা হচ্ছে যে ওনার যে জায়গার ভিতরে মেইনলি আমাদের কি হলো, প্রবলেমগুলো আসলো, নিলস বোর এসে ওই জায়গার ভিতরে সমাধান করলেন। উনি বললেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু নির্দিষ্ট কক্ষপথ রয়েছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন সমূহ পরিভ্রমণ করে, বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায় না ইলেকট্রন সমূহ। আবার আরো অনেক কিছু হচ্ছে যে উনি ম্যাথমেটিক্যাল টার্ম দিলেন, ইলেকট্রন সমূহ পরিভ্রমণ করে। উনারটা হইলো নিউক্লিয়াসেরটা তো আবিষ্কার উনি দিয়ে দিলেন, নিউক্লিয়াসের ভিতরে তাহলে কি থাকতেছে? প্রোটন থাকতেছে, এবং ভর যেহেতু থাকতেছে, তার মানে আমাদের প্রধান তিনটা কণা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তুমি কিন্তু এখন পর্যন্ত খালি ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ বুঝতা। সো ধনাত্মক চার্জ মানে অ্যাকচুয়ালি কি আসলে বলো তো ভাইয়া? ধনাত্মক চার্জ মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রোটন, আর ঋণাত্মক চার্জ মানে কি আমাদের বলো তো? ইলেকট্রন। আর ভর হিসেবে নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে দুইটা জিনিস, নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে আরেকটা জিনিস যার কোনো চার্জ নাই, হ্যাঁ, সেটা হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে ভাই নিউট্রন। ঠিক আছে? আর পরমাণুর মধ্যে থাকে হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে প্রোটন, নিউট্রন, ওটা যেহেতু নিউক্লিয়াসে আছে, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন থাকে, তাহলে পরমাণুর মধ্যে টোটাল কয়টা কণা আছে? নিউক্লিয়াসে আসতেছে হচ্ছে দুইটা, প্রোটন নিউট্রন, সাথে হচ্ছে থাকতেছে কি? ইলেকট্রন চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যে ওটার কিন্তু ভর প্রায় নাই বললেই চলে, ভর শূন্য প্রায়। এছাড়াও আমাদের এই নিলস বোর আরো কিছু ম্যাথমেটিক্যাল সংজ্ঞা দিলেন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিলেন, ওটা আমি একটু দেখাই রাখছি, এগুলো কিন্তু এক্সট্রা বা অ্যাডভান্স, ভালো করে বুঝো। এটা হচ্ছে অ্যাডভান্স, MVR ইজ ইকুয়ালস টু NH বাই টয়েস পাই, NH বাই টয়েস পাই, এটা দিলেন হচ্ছে নিলস বোর সাহেব। MVR সমান হচ্ছে NH বাই টয়েস পাই। এখানে কি কৌণিক ভরবেগ হচ্ছে, এটা যততম কক্ষপথ, এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে 2, আর পাই তো তুমি বুঝছো। এই MVR সংকেতে, এই MVR বলতে কি বোঝায়, যেটা বললাম সেটা হচ্ছে কৌণিক ভরবেগ,
যদি আসে, এগুলো কিন্তু অ্যাডভান্স, আমি আবারও বলতেছি এগুলো কিন্তু অ্যাডভান্স। 9-10 খুব অল্প আলোচনা আছে, সেখানে তোমরা ক্লাস 8-এ, সো এগুলো আশা করি আসার সম্ভাবনা নাই, বাট স্টিল তুমি দেখে রাখতেছো, যেহেতু স্কলারশিপ বুঝতেছোই তো তোমাকে অ্যাডভান্স জিনিসপাতি জানতে হবে, শিখতে হবে, এটাই তো তোমার এখানে আসলে এজন্য এখানে আসা। ঠিক আছে, এটা তো কিন্তু বইয়ের বাইরের। কৌণিক ভরবেগ mvr সমান NH/τ/স্পাই। এখন বোর পরমাণু মডেল অনুযায়ী তাহলে আমাদের পরমাণুটা কেমন, এই যে দেখো এখানে একটা আছে কক্ষপথ, এর কিছু নির্দিষ্ট, হ্যাঁ নির্দিষ্ট কিছু কক্ষপথ আছে যে বরাবর আসলে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে নিউক্লিয়াস যদি আমি ধরে নাও এটাকে, এটা চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ভালো করে চিন্তা করো, ধরো এটা নিউক্লিয়াস, তার মানে এখানে কি আছে আমাদের, প্রোটন আছে এবং নিউট্রন আছে, এরা দুইজন মিলে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এটা হচ্ছে আমাদের কি আসলে বলো, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, কোন একটা মৌলের নিউক্লিয়াস হচ্ছে এটা, নিউক্লিয়াস আছে হচ্ছে এইটা। ঠিক আছে, আর বাকি যে কক্ষপথ এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, কক্ষপথ কি থাকবে, এগুলাতে ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে আমাদের ভাইয়া দ্বিতীয় কক্ষপথ। এরকম কতগুলা কক্ষপথ থাকতে পারে, অসংখ্য কক্ষপথ থাকবে, যতগুলো ইলেকট্রন থাকবে সেই অনুযায়ী কক্ষপথ থাকবে। এটা কত, তৃতীয় কক্ষপথ। এরকম ভাবে কক্ষপথ অসংখ্য থাকে, বুঝছো? এগুলাতে মেইনলি ইলেকট্রন থাকবে, যেমন প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা, 2টা। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা, 8টা। তুমি এখন জিজ্ঞাসা করতে পারো ভাই এটা কিভাবে, 8টা। ঠিক আছে, এই যে 8টা রাখলাম। তৃতীয় কক্ষপথে ধরো আছে হচ্ছে একটা, সমস্যা আছে, কোনো সমস্যা নাই। যতগুলা থাকতে পারবে, সর্বোচ্চ কয়টা থাকতে পারে সেটার আমি ফর্মুলা বা নিয়ম তোমাকে আমি বলতেছি বা বুঝাইতেছি, কোনো সমস্যা নেই, পারবা, প্যারা নাই, আশা করি পারবা। ওকে, বুঝা গেছে এই জিনিসপাতি, ক্লিয়ার? ওকে, এটা ছিল আমার নিলস বোরের কথা। তাহলে ইতিহাস তুমি বুঝলা, সব কিছু মোটামুটিভাবে বুঝতে পারছো যে আমার ইতিহাসটা শুরু হয়েছিল কিভাবে, পাইলাম কেমনে, তারপরে এই জিনিসপাতি আসলো। এবার চলে আসো ভাইয়া, যে একটা মৌল বা পরমাণু আমরা যে পাইলাম, আমরা যে পরমাণু পাইলাম, মৌল পাইলাম বা পরমাণু পাইলাম, একটা মৌল বা পরমাণু, হ্যাঁ মৌল বা পরমাণু যে আমরা পাইলাম, এই মৌল বা পরমাণুর কাহিনীটা হলো যে আমরা যে মৌল বা পরমাণু পাইলাম সেটাকে আমরা মানে এরকম কতগুলা মৌল রয়েছে, এবং একটা মৌল থেকে আরেকটা মৌল আলাদা হবে কিসে, একটা মৌল থেকে আরেকটা মৌল আলাদা হবে মেইনলি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। প্রোটন সংখ্যা, এটা তার কিন্তু উত্তম পরিচয়, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন একটা মৌল থেকে মৌলের উৎকৃষ্ট পরিচায়ক যাকে বলে, উৎকৃষ্ট পরিচায়ক বা প্রকাশক যাই বলো না কেন, পরিচায়ক। এখন প্রোটন জয়টা থাকবে, ইলেকট্রন টয়টা থাকবে, এটা তুমি জানো, ঠিক আছে? সাথে সাথে নিউট্রন কয়টা থাকবে সেটা আমরা কিভাবে জানবো? ওইটা জানার জন্য তোমাকে কোনো একটা মৌল সম্পর্কে আসলে দুইটা ইনফরমেশন মাস্ট জানা লাগবে। একটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, একটা তার ভর সংখ্যা। এই দুইটা জানা লাগবে। ভর সংখ্যা, ভর কত, তার ভর কত। যেমন তুমি পর্যায় সারণীতে, আমি তোমাকে বলে দিই শেখার সুবিধার্থে, আসলে এরকম পর্যায় সারণীতে আমাদের কতগুলা মৌল রয়েছে, ইউপ্যাক কর্তৃক যে পর্যায় সারণী, হ্যাঁ এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল, এটা কি আমি তুমি কেউ বলতেছি না, এগুলো অলরেডি এস্টাবলিশড। যেটা একটা ঘটনা ঘটতেছে, ওই ঘটনাটা কিভাবে ঘটতেছে সেটা ব্যাখ্যা করার জন্য আমরা এটা নিয়ে আসতেছি। এটা এরকম না যে আমি বলতেছি, বইয়ে বলতেছে, তুমি বলতেছো, দ্যাটস ওয়াই এটা হচ্ছে, না এমন মোটেও না। যে ঘটনাটা ঘটে যাচ্ছে, এই যে তোমার হাতে একটা কলম আছে, এর ভিতরে ধরো কার্বন আছে, এই কার্বনের প্রোটন সংখ্যা কত, ভর সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, এটা যেহেতু তোমাকে জানতে হচ্ছে, এটা জানার জন্য মানে এটার ভিতরে কত, তুমি যদি আসলে এই জিনিসগুলো জানো তাহলে তুমি এটা ব্যাখ্যা করতে পারবা, ব্যাপারটা এরকম, বুঝা গেছে? সো সেম টু সেম। তাহলে ইউপ্যাক কর্তৃক পর্যায় সারণীতে এখন পর্যন্ত মৌল রয়েছে হচ্ছে আমাদের ভাই 118টি, 118টি মৌল, 118টি মৌল। আমাদের কতগুলো জানা লাগে? উত্তরটা হচ্ছে যে তুমি এখন পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত জানলেই হয়েছে। পারমাণবিক সংখ্যা যেটা, তার প্রোটন সংখ্যাও কিন্তু সেইটা। সো আমাদের প্রথম যে মৌলটা সেটা হচ্ছে কে বলতো, হাইড্রোজেন। তার পারমাণবিক সংখ্যা কত আসলে, 1। তারপরে যে আছে সে হচ্ছে আসলে হিলিয়াম, তার পারমাণবিক সংখ্যা কত, 2। তারপরে যে আছে সে হচ্ছে আসলে লিথিয়াম, তার পারমাণবিক সংখ্যা কত, 3। তারপরে আছে সেটা হচ্ছে বেরিলিয়াম, তার পারমাণবিক সংখ্যা কত, 4। তারপরে যে আছে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তার পারমাণবিক সংখ্যা কত, 5। তারপরে কার্বন 6, তারপরে নাইট্রোজেন 7, অক্সিজেন 8, তারপরে হচ্ছে আমাদের ফ্লোরিন 9, তারপরে হচ্ছে আমাদের নিয়ন 10। এরকম, বুঝছো? এটা আমি সিরিয়ালি লিখলাম। হ্যাঁ, এটাকে আমরা ওই যে 18টা গ্রুপে 7টা পর্যায়ে এরকম ভাবে ভাগ করে কিন্তু লিখতেছি না, আমি সহজ করার জন্য এরকম ভাবে লিখতেছি। এরপরে ধরো যদি আমরা সোডিয়ামের কথা বলি, আমি 20 পর্যন্ত লিখে দিই, সোডিয়াম 11, তারপরে হচ্ছে আমাদের সোডিয়ামের পরে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম 12। এই কয়টা তুমি মুখস্থ করবা মাস্ট।
মানে তার নাম এবং তার ভর সংখ্যা, না সরি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। ম্যাগনেসিয়াম, তারপরে আসে হচ্ছে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে আসে হচ্ছে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে আসে হচ্ছে ভাই অ্যালুমিনিয়াম 13। অ্যালুমিনিয়ামের কোন গ্রুপে জানো? এই যে এই গ্রুপের অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে এই গ্রুপের, অ্যালুমিনিয়াম হচ্ছে আসলে কোন গ্রুপের? এই গ্রুপের। চলো তো এরকম ভাবে একটু করে দিত। দেখো সোডিয়াম এই গ্রুপের, ঠিক আছে। আচ্ছা এটা 18 নম্বর গ্রুপে দাও। লিথিয়াম, তারপরে হচ্ছে ভাইয়া বেরিলিয়াম, বেরিলিয়াম, হ্যাঁ। তারপরে দাও হচ্ছে ভাইয়া বোরন, বোরন, কার্বন, এদেরকে এরকম ভাবে দাও তাহলে ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, আর এই হিলিয়াম আলা যাবে হচ্ছে ভাই এই যে এই নিয়নের এই গ্রুপে। এখন প্রথম, এটা হচ্ছে আমাদের আসলে প্রথম পর্যায়ে, ভালো করে বুঝো। আমি তোমাকে একবারে মানে তুমি সিরিয়ালি এই যে এখান থেকে এখানে গেলা, তারপরে এই যে এখান থেকে যাও এমনি যাবা মেইনলি, তারপরে এই যে এখান থেকে যাও অ্যালুমিনিয়ামটা তাহলে কোন নাম্বার গ্রুপে যাবে জানো? এই যে বোরনের নিচে যাবে অ্যালুমিনিয়াম। তারপরে কার্বন আসবে হচ্ছে ভাই আমাদের অ্যালুমিনিয়ামের পরে সিলিকন, যেটা হচ্ছে 14 নাম্বার। এই যে মধ্যখানে এলিমেন্টগুলো থাকে না আসলে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, আর এটা হচ্ছে আমাদের 18 নাম্বার গ্রুপ। আমি যাচ্ছি সেখানে। এখন কেন এগুলা হচ্ছে না হচ্ছে এগুলা এখন তোমার জানার দরকার নেই। আমি 1 থেকে 20 পর্যন্ত তোমার মনে রাখতে বলতেছি বা মুখস্থ রাখতে বলতেছি, সেটাই হচ্ছে তোমার টার্গেট, সেটাই হচ্ছে তোমার কাজ। ওকে, সিলিকন, তারপরে আসে হচ্ছে ফসফরাস, ফসফরাস কত তাহলে 15। তারপরে আসে হচ্ছে সালফার, সালফার হচ্ছে কত 16। তারপরে আসে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন কত 17। তারপরে আসে হচ্ছে আমাদের আর্গন, আর্গনের পরে তোমাকে আর দুইটা মনে রাখতে বলবো আমি, সেটা হচ্ছে কত 17 18। তারপরে আমি বলবো হচ্ছে ভাই আর্গনের পরে পটাশিয়াম, সেটা হচ্ছে 19। আর তারপরে হচ্ছে ক্যালসিয়াম, সেটা হচ্ছে 20। এই কয়টা মনে রাখো তাইলেই হবে। এখন এদের ভর সংখ্যা কত? তুমি যদি বইটা খুলো বা একটা পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল লিখে সার্চ দাও পেয়ে যাবা, অহরহ পেয়ে যাবা। এখন আমাদের যেটা জিনিসটা দরকার সেটা হচ্ছে এদের ভর সংখ্যা। ভর সংখ্যা হাইড্রোজেনের কত ভাই 1, হিলিয়ামের কত ভাই 4, বুঝছো? তারপরে লিথিয়ামের কত হচ্ছে আমাদের 6, 7 ধরা হয় 6। এর হচ্ছে আমাদের 8 বেরিলিয়ামের, বোরনের হচ্ছে আমাদের 10, কার্বনের হচ্ছে আমাদের 12, নাইট্রোজেনের হচ্ছে আমাদের আসলে 14, অক্সিজেনের হচ্ছে আমাদের 16, ফ্লোরিনের হচ্ছে আসলে আমাদের 19 চলে যায়, এবং নিয়নের হচ্ছে আমাদের 20, হ্যাঁ। তারপরে এই 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 কি বলে এর যাই হচ্ছে আমাদের 23, সোডিয়ামের যাই হচ্ছে আমাদের 23। এটা কিন্তু মনে রেখে বলতেছি আমি ভাই, আর এটা কোনো ফিক্সড ভ্যালু না, নরমালি হচ্ছে ডাবল হয়, অনেকগুলাই দেখো ডাবল পারমাণবিক সংখ্যার সাথে ডাবল, কিন্তু সবগুলাই যে মিলবে এমন কিন্তু না। তারপরে ম্যাগনেসিয়াম, এটাও 24 হয়ে যায়। তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা 27 হয় ভাইয়া, হ্যাঁ 26 না হয় 27 হয়। সিলিকন, সিলিকন যাই হচ্ছে আমাদের 14 না 28, 29 চলে যায় এটা। ফসফরাস এই যাই হচ্ছে ভাই 31, সালফার যাই হচ্ছে ভাই 32, তারপরে ক্লোরিন যাই হচ্ছে 35.5, এটা যাই হচ্ছে ভাই 39, বুঝছো 39। এটা যাই কত? এটা যাই হচ্ছে ভাই 38, আর এই যে 20, এটা যাই হচ্ছে 40। দেখো ওখানে ভর ওটার 39, আবার পরেরটার ভরই আবার কম হইতেই পারে। আমরা এটা পারমাণবিক বিন্যাসের অর্ডারে সাজাইছি। এই যে এটা যেটা না, এটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার, এটা যেটা আমাদের এটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 1 নাম্বার গ্রুপ। আর এটা কত আমাদের পর্যায় নাম্বার 1, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পর্যায়, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পর্যায়, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পর্যায়। এরকম ভাবে কয়টা পর্যায় আছে বলো? 7টা পর্যায় আছে। এটা হচ্ছে 4 নাম্বার, এরকম ভাবে ডট 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 নামতে কয়টা 7টা পর্যায় আছে। আর এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ, এটা যেমন কত নাম্বার গ্রুপ 2 নাম্বার, এরকম ভাবে এটা যাবে। এরপরে এটা হচ্ছে আমাদের 13 নাম্বার গ্রুপ মেইনলি। আমি এখানে 10টা গ্রুপ লিখিনি, লেখার প্রয়োজন পড়ে না, ওগুলা অন্য ব্লক মৌল, আরো বেশি পড়তে হবে ওগুলা, ওগুলা পড়ার দরকার নেই তোমার। আমি এখানে যতটুকু পড়াইছি বা যতটুকু বলতেছি মোর দ্যান এনাফ, বিলিভ মি, মোর দ্যান এনাফ। এ কয়টা হচ্ছে মনে রাখো তাইলেই হয়। অনেকে তোমাকে 30 পর্যন্ত বলবে, ওটা তুমি ক্লাস 9 10-এ কইরো, আমি এখনো বলবো না যে 30 পর্যন্ত করতে হবে। এটা 13, এটা না কত নাম্বার গ্রুপ আমার 14, এটা হচ্ছে আমাদের কত 15, এটা কত আমাদের 16, এটা কত আমাদের 17, আর এই গ্রুপটা তাহলে আমাদের কত হবে ভাই 18 নাম্বার গ্রুপ বা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। এটা আসলে কাদের গ্রুপ? এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ। নিষ্ক্রিয় গ্যাস মানে এরা কারোর সাথে বিক্রিয়া টিক্রিয়া করতে চায় না, নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। ওকে ডান। এই হলো এখানকার আলাপ আলোচনা, মেলাগুলো তুমি শিখে ফেলছো। এখন আমি এখান থেকে র্যান্ডম একটা মৌল পিক করি, যেটা ধরে নাও আমি হচ্ছে পিক করলাম ভাই সোডিয়াম, সোডিয়াম, ঠিক আছে। আমার দরকার এখানে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, এই রিলেটেড আলোচনা শুরু করতে হবে। এই যে দেখো এখানে দেওয়া আছে 3টা, এরকম ভাবে আমি যাই। চলো আমার এখানে মেইনলি আমি যেটাকে পিক করছি সে হচ্ছে আমাদেরকে সোডিয়াম, সোডিয়াম একটা সোডিয়াম মৌল। এটার আমরা হচ্ছে যে কাজটা করছি সেটা হচ্ছে মেইনলি সোডিয়ামটাকে আমরা এই যে যদি লিখি একটু, সোডিয়াম এটা হচ্ছে আমাদের 11, এটা হচ্ছে আমাদের 23, এরকম ভাবে এই মৌলটাকে আমরা প্রকাশ করতেছি, ঠিক আছে। একটা মৌলকে প্রকাশ করা যায় হচ্ছে কয়েক রকম ভাবে, যেমন
এই যে ধরো এটা এক্স, এটা আমি দেখাই দিচ্ছি, এটা খুব ভালো করে লক্ষ্য রাখো। এটাকে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখবো হচ্ছে জেড, এখানে লিখবো হচ্ছে এ, এখানে লিখবো হচ্ছে ডি, এখানে লিখবো হচ্ছে প্লাস মাইনাস এন। খুবই অ্যাডভান্স লেভেলে বলে দিলাম, ঠিক আছে? এখানে দেখো আমি প্রত্যেকের পরিচয় দিচ্ছি। এ যেই জিনিসটা দিয়ে প্রেজেন্ট করে একটা মৌলকে, এটাকে বলা হয় হচ্ছে তার ভর সংখ্যা বা কি বলবা নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যার অপর একটা নাম আছে, এর নামটা কি বললাম? নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। জেড জিনিসটা কি? জেড জিনিসটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। যেটাই তার প্রোটন সংখ্যা সেটাই তার পারমাণবিক সংখ্যা। এর প্রোটন সংখ্যা কত? 11, পারমাণবিক সংখ্যা কত? 11। আচ্ছা, ভর সংখ্যা কত? 23। এই যে দেখো ভর সংখ্যা, এটা বলছি না, এই যে উপরে মাথার উপরে যেটা দিবে বামে সেটা, এটা কি? এটাকে বলতেছি হচ্ছে আমরা এটাকে বলতেছি হচ্ছে প্রোটন বা পারমাণবিক সংখ্যা। প্রোটন বা পারমাণবিক সংখ্যা, প্রোটন বা পারমাণবিক সংখ্যা। এই প্লাস মাইনাস এন মানে কি? এখানে যাচ্ছি পরে। এইটাকে যেটা দিয়ে বুঝাই, ডি দিয়ে, ডি বুঝাই হচ্ছে ভাইয়া পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। যেমন বেশ কিছু আমাদের দ্বিআণবিক গ্যাস আছে, ধরে নাও O2, এটা কি আসলে? অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাসের সংকেত কি? অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন গ্যাসের সংকেতটা হচ্ছে O2, বুঝছো? এখানে আসলে কি বোঝাচ্ছে? অক্সিজেনের দুইটা পরমাণু আছে। এই O2টা কি? এর নিজে হচ্ছে একটা অণু, এর নিজে হচ্ছে একটা অণু। এ হচ্ছে কি আসলে? অক্সিজেনের গ্যাসের অণু। এখানে কয়টা পরমাণু আছে? দুইটা অক্সিজেন পরমাণু আছে, দিয়ে O2টা তৈরি হচ্ছে। ব্যাপারটা এরকম। আমি যদি এই সেম জিনিসটাকে লিখতাম হচ্ছে এরকম ভাবে O3, এই জিনিসটা কি আসলে ভাই? এটার নাম হচ্ছে ভাই ওজোন গ্যাস, ওজোন গ্যাস। এর নামটা হচ্ছে ওজোন গ্যাস। এখানে আসলে অক্সিজেনের কয়টা পরমাণু আছে? O প্লাস O প্লাস O, O3, ওজোন গ্যাস। বুঝতেছো জিনিসটা? তিনটা অক্সিজেন পরমাণু আছে, তিনটা অক্সিজেন পরমাণু মিলে এক অণু ওজোন গ্যাস তৈরি করছে, এমন। ওকে, সো আশা করি বোঝা গেছে ওই প্লাস মাইনাস এন মানে কি। তুমি সবসময় মাথায় রাখবা, কোন একটা মৌলের মধ্যে একমাত্র স্থানান্তরযোগ্য বা আদান প্রদান করা সম্ভব, আদান প্রদান সম্ভব, আদান মানে কি নেওয়া, প্রদান মানে কি ছাড়া, আদান প্রদান সম্ভব হচ্ছে একমাত্র ইলেকট্রনের মাত্রা হয়ে গেছে, একমাত্র আদান প্রদান সম্ভব একমাত্র ইলেকট্রনের। আমাদের কোণা রয়েছিল, কোণা ছিল কি কি বলতো? প্রোটন ছিল, ইলেকট্রন ছিল এবং নিউট্রন ছিল। তার ভিতরে একমাত্র আদান প্রদান করা সম্ভব কার বললাম? ইলেকট্রনের। একেই আমরা গ্রহণ করতে পারি অথবা ত্যাগ করতে পারি, এবং এর আদান প্রদানের মাধ্যমে কোনো একটা নিউক্লিয়াস হয় পজিটিভ চার্জে চার্জিত হয় অথবা নেগেটিভ চার্জে চার্জিত হয়, বা মৌলটা পজিটিভ চার্জে বা নেগেটিভ চার্জে। কিভাবে? চলো একটু দেখাই। এটা সব শেষের দিকের পড়া যদিও, তাও এখানে আমি একটু দেখাই দিচ্ছি যেহেতু শুরু করছি। ধরো 11টা, এখানে এর মানে কি বোঝাচ্ছে? এখানে কয়টা ইলেকট্রন আছে বলতো? 11টা ইলেকট্রন আছে না? প্রোটন সংখ্যা জয়টা, ইলেকট্রন সংখ্যা তো তয়টাই, যদি সেটা আসলে চার্জ থাকে। এখন এ যদি ভালো করে বুঝো, এখানে আসলে আমাদের প্রোটন সংখ্যা কয়টা? 11টা প্রোটন। ইলেকট্রন সংখ্যা কয়টা? 11টা ইলেকট্রন, 11টা ইলেকট্রন। এখন যদি সে একটা ইলেকট্রন ত্যাগ করে, ধরো সোডিয়াম একটা ইলেকট্রনকে ত্যাগ করলো, দিয়ে কিসে পরিণত হবে? এই হচ্ছে আমার কথা। সোডিয়াম একটা ইলেকট্রনকে যদি ত্যাগ করে, তার কাছে কয়টা প্রোটন ছিল? 11টা প্রোটন, মানে 11টা প্রোটনের সাথে 11টা প্রোটন ছিল, আর ছিল হচ্ছে কি 11টা ইলেকট্রন। এখন সে একটা ইলেকট্রনকে ত্যাগ করেছে, তার মানে কি তার কাছে 10টা ইলেকট্রন আছে। এখন এটা তো পজিটিভ, এটা তো হচ্ছে মাইনাস, তাই না? তাহলে এই পজিটিভ আর মাইনাস, প্লাস আর মাইনাস করলে আসলে কি থাকে? একটা প্লাস চার্জ থাকে না এখানে? দেখো 11টা প্লাস আর 10টা মাইনাস, তাহলে কি থাকে? একটা প্লাস চার্জ থাকে না? তার মানে সোডিয়াম একটা ইলেকট্রনকে ত্যাগ করে যে জিনিসটাতে পরিণত হবে সেটা হচ্ছে কেমন জানো? সোডিয়াম শুধু প্লাস, এক প্লাস বলতে পারো বা শুধু প্লাস, হোয়াটএভার। বুঝছো? এখন তোমার কাছে কোশ্চেন আসতে পারে, ভাই এরকম ভাবে কি সোডিয়াম তার 10টা ইলেকট্রনই বা ত্যাগ করে দিতে পারে? উত্তরটা হচ্ছে না। মানে এটা কেন ত্যাগ করতেছে? স্থিতিশীলতা অর্জনের জন্য। তার নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটার ইলেকট্রনিক কাঠামো বা ইলেকট্রনিক বিন্যাস অর্জনের জন্য। এখানে সব থেকে বেশি স্থিতিশীল হচ্ছে এই 18 নাম্বার গ্রুপের পাবলিকরা, এরা সব থেকে বেশি স্থিতিশীল। বুঝছো? সো এদের যে ইলেকট্রনিক বিন্যাস সেটা অর্জনের জন্যই মেইনলি কেউ ইলেকট্রন গ্রহণ করে বা কেউ ইলেকট্রন ত্যাগ করে। কারণ আলটিমেট টোটাল রসায়ন ব্যবস্থার টিকে আছে আসলে স্থিতিশীলতা অর্জনের উপরে, এমন কথাটা। ঠিক আছে, যাই হোক, অনেক ভেতরে চলে যাচ্ছি, অত ভেতরে যাওয়ার দরকার নেই। এমন হচ্ছে মেইন হিসাব। চলো এটা আমরা শেষে পাবো আবার। তো এখন এই যে প্লাস মাইনাস এন মানে বুঝাচ্ছি, তাহলে আমি এটা তো মাইনাস হইতে পারতো, বুঝছো? প্লাস মাইনাস এন মানে বুঝাচ্ছি, প্লাস মানে হচ্ছে দেখো এটা ত্যাগ করছিল না, তাহলে প্লাস মানে হচ্ছে আমাদের ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। এখানে যদি একটা হয় প্লাস বা মাইনাস, তার মানে এক, ওটা লেখার প্রয়োজন পড়ে না। বাট যদি দুইটাই হয়, ধরো যেমন ম্যাগনেসিয়াম,
ম্যাগনেসিয়াম কি করে ভাই, আমার দুইটাকে ত্যাগ করে, তার মানে আমরা 2+ লিখবো ওখানে। এমন প্লাস মাইনাস হচ্ছে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা, আর মাইনাস তখন হবে যখন হচ্ছে আমার গ্রহণ করবে ইলেকট্রনটা। মাইনাস মানে হচ্ছে আমার গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা, গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা। বুঝা গেছে? ওকে, ডান। সো এই হচ্ছে এখানকার কথা আপাতত। এখানকার কথাটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে আমাকে বলো তো ভাইয়া যে এর প্রোটন সংখ্যা, এর প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যাটা হচ্ছে আমাদের, বা পারমাণবিক সংখ্যা যেটা, সেটাই হচ্ছে প্রোটন সংখ্যা কয়টা? 11টা। 11টা। ইলেকট্রন সংখ্যা কয়টা? 11টাই। এখন আমার কথা হচ্ছে ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 23। ভর সংখ্যা সমান আমরা কি লিখতে পারি? প্রোটন প্লাস নিউট্রন। একটু আগে বললাম না, প্রোটন এন্ড প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন সমান কি? ভর সংখ্যা। ব্যাপারটা এরকম না? প্রোটন প্লাস নিউট্রন সমান হচ্ছে ভর সংখ্যা। ওকে, সো তাহলে আমরা যদি এখন এখান থেকে প্রোটন সংখ্যাটা 11 লিখি, তাহলে নিউট্রন হয়ে গেছে, নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যাটা সমান আমরা কি লিখতে পারি? নিউট্রন সংখ্যা বা নিউট্রন ইজ ইকুয়ালস টু হবে ভর, ভর সংখ্যা যেটা কত? 23। 23 মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা কত? 11, তার মানে হচ্ছে 12। 12টা হচ্ছে এখানে নিউট্রন সংখ্যা। এই কথাটা আমাকে কে বলে গেছিল? রাদারফোর্ড সাহেবই বলছেন যে আমাদের কেন্দ্রে সমস্ত ভর পুঞ্জীভূত থাকে। কেন্দ্রের ভিতরে দুইজন থাকে না, একটা থাকে হচ্ছে প্রোটন আর একটা থাকে কি? নিউট্রন। একটা থাকে হচ্ছে প্রোটন আর একটা থাকে কি? নিউট্রন। এরকম প্রোটন আর নিউট্রন থাকে হচ্ছে কেন্দ্রে, তাহলে এখান থেকে আমরা মানে নিউট্রনটা বের করতে পারি। এছাড়াও যদি আমি নিউট্রন সংখ্যা বের করার একটা সহজতম সূত্র তোমাকে বলতে চাই, নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা বের করতে গেলে অবশ্যই তোমাকে ভর সংখ্যা জানতে হবে এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জানতে হবে। তাছাড়া তো নিউট্রন সংখ্যা বের করা যাবে না। যাবে না। সো নিউট্রন সমান লিখতে পারো তুমি হচ্ছে আসলে a মাইনাস জেড। এ আর জেড এর যেটা পার্থক্য সেটাই হচ্ছে তোমার কিন্তু নিউট্রন সংখ্যা। এমন কি এমন না কথাটা? আমার কথার সাথে কি একমত? একমত হওয়া উচিত। এমন বলো, বোঝা যাচ্ছে সবকিছু? ধরতে পারতেছো? ধরতে পারা উচিত। আমি জানি অনেক অনেক কোয়েশ্চেনারিজ আসতে পারে, বিলিভ মি, এত বেশি কোয়েশ্চেনারিজ মানে আমি তোমাকে বলবো যে তোমার টার্গেট থাকবে জিনিসটাকে সহজ করা। তুমি জিনিসটাকে একটু সহজ করার চেষ্টা করো, সহজভাবে চিন্তা করার চেষ্টা করো। তুমি যত সেটাকে কমপ্লেক্স করে চিন্তা করবা, যত পেঁচাবা, দেখবা নিজের প্রশ্ন দিয়ে নিজেই প্রশমিত হয়ে পড়াশোনায় থামাই দিছো। অমনটা করো না। তুমি জিনিসটাকে একটু সহজভাবে থিঙ্ক করার চেষ্টা করো, তুমি অবশ্যই পারবা। বাকিটা তো আমরা আছি। যে কোনো প্রকার ইস্যুস হবে, কাইন্ডলি ডু নক আস, উইল ট্রাই টু হেল্প। ওকে, আচ্ছা। এরপরে আসো, এর ভিতরে এটা আমার শেষ হলো না আসলে। আমার এখানে হচ্ছে যে পারমাণবিক সংখ্যার কনসেপ্ট বুঝাইতে পারছি, ভর সংখ্যার কনসেপ্ট বুঝাইতে পারছি, আইসোটোপের কনসেপ্টটা বুঝাইতে পারিনি। এই যে এখানে তিনজনকে দেওয়া আছে, এই তিনজনরা কারা? এরা কারা? আর এরা কারা? কোত্থেকে এলো? চলো এদেরকে খুঁজি। ওরা কারা? এদের আমরা লিখবো হচ্ছে এখানে আইসোটোপ। আইসোটোপ, আইসোটোপ। আইসো মানে হচ্ছে ভাই সমান। আইসো মানে হচ্ছে কি? আইসো মানে হচ্ছে সম। আইসোটোপ, আইসো মানে হচ্ছে সমান। এই আইসোটোপের দুইটা চাচাতো ভাই আছে, যেটা তোমার আসলে পড়া লাগে না, বাট অ্যাডভান্স পড়ার জন্য তোমাকে জানতে হবে। ওই দুইটা চাচাতো ভাই হচ্ছে ভাই আইসো বার, আর আরেকটা চাচাতো ভাই হচ্ছে ভাই আইসো টোন। এই দুইটা চাচাতো ভাই আছে। কার চাচাতো ভাই? আইসো, আইসোটোপের চাচাতো ভাই। তো আইসোটোপ আমাদের বেশি পড়া লাগে, আমরা সেটাকেই পড়বো বেশি। চলো আইসোটোপ যদি যে জিনিসটা বোঝাচ্ছি, আইসোটোপ, আইসো মানে হচ্ছে সমান, ওখানেও আইসো আছে না? আইসো মানে হচ্ছে সমান। এখানে সমানটা কি আসলে? এই যে প দিয়ে কি? প্রোটন। তার মানে প্রোটন সংখ্যা সমান হলে সেটাকে আমরা বলবো আইসোটোপ। প্রোটন সংখ্যা ধরে নাও সমান, প্রোটন সংখ্যা সমান। তাহলে প্রোটন সংখ্যা সমান হলে সেখানে মানে আমাদের টোটালে তিনটা জিনিস আছে: প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা। প্রোটন, ভর, নিউট্রন। ইলেকট্রনকে এখনো নিয়ে আসতেছি না, আইসো ইলেকট্রনও হয়, এটা পরে দরকার। প্রোটন, ভর, নিউট্রন। সো প্রোটন সংখ্যা সমান, তাহলে এখানে ভিন্ন হবে কে কে? ভিন্ন হবে হচ্ছে আমাদের ভর সংখ্যা, ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা হবে হচ্ছে ভিন্ন। মাস্ট হবেই, দেখবা হবেই, নিউট্রন সংখ্যা ভিন্ন, এমন হবেই, এমন হবেই। এখন এই আইসোটোপ জিনিসটা কি? আইসোটোপটা আসে কিভাবে? এই যে নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্যই মেইনলি আইসোটোপটা চলে আসে। যেমন হাইড্রোজেনের আমি তিনটা আইসোটোপ তোমাকে এখানে লিখে দেখাই, তুমি দেখলেই হচ্ছে যে বুঝতে পারবা যে এদেরকে কেন বলতেছি। যেমন হচ্ছে ধরো এই যে হাইড্রোজেন লিখতেছি, এই যে এক দিলাম, এক দিলাম, এটা প্রকৃতিতে পাওয়া যায়, পাওয়া যায় বলে আমরা বলতেছি। এখানে কি কোনো নিউট্রন আছে? উত্তরটা হচ্ছে না। আবার দেখো এখানে দিলাম এক দিলাম, এখানে দুই দিলাম, আবার দেখো এখানে দিলাম এক দিলাম, এখানে তিন দিলাম। দেখো ভর সংখ্যা প্রত্যেকটার আলাদা হয়েছে না, বাট প্রত্যেকটার প্রোটন সংখ্যা কি সমান না? প্রত্যেকটার প্রোটন সংখ্যা যেহেতু সমান, এই যে প্রোটন সংখ্যা যেহেতু সমান,
দ্যাটস ওয়াই তারা কি পরস্পরের আইসোটোপ, এবং এদের প্রত্যেকটা নাম আছে। এই প্রথম যেটা সেটাকে বলা হয় হচ্ছে প্রোটিয়াম। এরকম ভাবে প্রত্যেকটা আইসোটোপের নাম আছে, সবগুলো আমাদের মনে রাখতে হবে বা সবগুলো করা লাগবে এমন না। এর নামটা কি বলতেছি? প্রোটিয়াম। এর নামটা কি বলতেছি? ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম। এই যে এর নামটা কি বলতেছি আমরা? ট্রিটিয়াম। এই তিনটার নাম এরকম ভাবে জেনে রাখবা তুমি। ট্রিটিয়াম। ডান। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই তিনটার নাম হচ্ছে এরকম। এখানে দেখো তো, এখানে আমাদের নিউট্রন সংখ্যা কয়টা রে? এখানে আমাদের নিউট্রন সংখ্যা কয়টা? নিউট্রন এখানে কয়টা? 0। এখানে নিউট্রন সংখ্যা কয়টা আমাদের? একটা। এখানে নিউট্রন সংখ্যা কয়টা আমাদের বলো তো? 2টা। তাহলে মেইনলি নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার জন্যই আইসোটোপ তৈরি হচ্ছে। নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা দুইটাই ভিন্ন, মানে নিউট্রন কম বেশি হওয়ার জন্যই তো ভর সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট প্রোটন সংখ্যা সমান। সো আইসোটোপ যারা, তারা হচ্ছে আসলে কি একই মৌলের পরমাণু, তাই না? একই মৌলের পরমাণু। যেমন আমি যদি তোমাকে আরো কিছু বলি, যেমন হচ্ছে আমাদের কার্বন। এই কার্বনের কয়টা রয়েছে আমি যদি বলি? কার্বনের 3টা আইসোটোপ রয়েছে। হাইড্রোজেনের 3টা আইসোটোপ দেখলা না? এরকম কার্বনেরও 3টি আইসোটোপ রয়েছে। কার্বনের কয়টা আইসোটোপ রয়েছে ভাই? 3টা আইসোটোপ। কার্বনের যে 3টা আইসোটোপ, সে 3টা কি কি? একটা হচ্ছে ভাই কার্বনের ভর পারমাণবিক সংখ্যা কত? 12। কার্বন 12, 6 12, পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 আর ভর সংখ্যা হচ্ছে 12, এটা একটা। কার্বন 6 13, কার্বন 6 14। এই কার্বন 6 14 আইসোটোপটা আবার ব্যবহার করা হয় কি কাজে জানো? ফসিলের বয়স নির্ণয়ের জন্য। মানে ধরো একটা দেহ অবশেষ পাওয়া গেছে, একটা গাছের বা একটা ডায়নোসরের হাড় পাওয়া গেছে, ওটা যে কত বছর পুরানো এটা তুমি আসো না, ওটা হচ্ছে যে কার্বন ডেটিং করার মাধ্যমে করা হয়। ওটাকে বলা হয়, প্রসেসটাকে কি? ওই প্রসেসটাকে বলা হচ্ছে কার্বন ডেটিং। এই প্রসেসটার নাম হচ্ছে ভাই কার্বন ডেটিং। অনেক অনেক ইনফরমেশন কিন্তু তুমি পাচ্ছ, এগুলো কিন্তু সব টুকে টুকে রাখবা, এগুলো সব তোমার জন্য গুরুত্বপূর্ণ। কার্বন ডেটিং প্রসেস। এই কার্বন ডেটিং এর মাধ্যমে কি করা হয়? ফসিল এর বয়স নির্ধারণ করা হয়। এবং ওখানে কে কাজে লাগে? এই কার্বন 14 যে আইসোটোপ, সেটা কাজে লাগে কার্বনের বয়স নির্ধারণ করতে। কার্বনের বয়স নির্ধারণ করতে এই কার্বন ডেটিংটা কাজে লাগে। ক্লিয়ার? ডান। বুঝা গেছে? ওকে। এখন এই যে এখানে আবার একটা ইনফরমেশন আসতে পারে যে ভাই সবার দেখতেছি ভর সংখ্যার একটা একটা করে একটা একটা করে বাড়তি হয়েই সবগুলা হচ্ছে কি হয়? এই যে আইসোটোপ হচ্ছে, এরকমই কি হয়? উত্তরটা হচ্ছে না। যেমন ধরো আমি ক্লোরিনের আইসোটোপের কথা বলতেছি। ধরো না, আমি ক্লোরিন আইসোটোপের কথা বলতেছি। ক্লোরিনের আইসোটোপের কথা যদি চিন্তা করো, ক্লোরিন এর 2টি আইসোটোপ পাওয়া যায় প্রকৃতিতে অ্যাভেলেবল, 2টি আইসোটোপ। এই আইসোটোপ থেকে কিন্তু তার যে ভর, সেটা শতকরা ভর আকারে আসলে আসে। ক্লোরিনের 2টা আইসোটোপ হচ্ছে, ক্লোরিনের ভর একটা কত? 17, একটা পাওয়া যায় হচ্ছে ভাই 35, আর একটা পাওয়া যায় হচ্ছে ভাই 37। এটা দুইটার পার্সেন্টেজের উপর নির্ভর করে আসলে এটার টোটাল ভরটা আসে। ক্লোরিনের ভর আসলে কত বলো তো? যেটা আমাদের ক্লোরিনের ভর আমরা চিন্তা করি, ক্লোরিনের ভরটুকু কত? ক্লোরিনের ভর হচ্ছে আমাদের 17 এবং 35.5 হয়, যেটা আসল ক্লোরিন। আর আইসোটোপ কত হয় এদের? তাদের আইসোটোপ হয় হচ্ছে এই দুইটা। ওকে, তাহলে বলো, আমি যখন আইসোটোপ রিলেটেড আলোচনা করতেছি, এদের আবার আমার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার রয়েছে। কৃষি ক্ষেত্রে ব্যবহার রয়েছে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার রয়েছে, আরো অনেক আছে। এই যে তারপরে এই যে দেখো কার্বন ডেটিংটা আসলে কি কাজে লাগে? মেইনলি আমাদের এই ফসিল ফুয়েলের বয়স নির্ধারণ করার কাজে লাগে। ঠিক আছে? এটা হচ্ছে কার্বন ডেটিং। অবভিয়াসলি অনেক কাজে লাগতেছে। তাহলে ঠিক একই রকম ভাবে আইসো বার যেটা, সেটা আসলে কি? ভর সংখ্যা সমান। আমি খালি একটু টেনে দিই, ভর সংখ্যা সমান। তার মানে এখানে পার্থক্য কি হবে? ভর সংখ্যা সমান। যেমন ধরো ফসফরাস 15 32 এমন বলতেছি ভাই। আচ্ছা, আবার হচ্ছে সালফার ধরো হচ্ছে বললাম 16 32, ধরো এটা বললাম। দেখো তো এদের ভর সংখ্যাটা সমান না? 32 ভর সংখ্যা সমান, এরা পরস্পরের আইসোবার। এবার যদি আমি তোমাকে আইসোটোনের কথা টানি, আইসোটোন, তাহলে এখানে কি সমান? নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যাটা সমান। নিউট্রন সংখ্যা যে সমান, ওই নিউট্রন সংখ্যা সমানের একটা উদাহরণ দাও। ধরো হচ্ছে ফসফরাস 15 31, আর এটা হচ্ছে সালফার 16 32।
দেখো এখানে নিউট্রন, তাদের কি প্রোটন সংখ্যা সমান? না। ভর সংখ্যা সমান? না। নিউট্রন সংখ্যা সমান। কত করে নিউট্রন সংখ্যা? 16 করে নিউট্রন সংখ্যা, সেটা সমান। তার মানে তারা হচ্ছে পরস্পরের কি বলা যায়? তাদেরকে পরস্পরের আইসোটোন বলা যায়। এমন এই জিনিসগুলো একটু মাথায় রাখো, এটা এক্সট্রা, এগুলো ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের আসবে না, ঠিক আছে? আশা করা যায় আসবে না, বাট বলা যায় না, যেহেতু স্কলারশিপ, সো কুছ ভি হো সকতা হ্যায়, গ্যারান্টি নাই কোনো। ক্লিয়ার? বলো, পারা যাবে? ওকে, এরপরে চলো নেক্সট যদি আমি যাই, নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে যে নেক্সট এই আইসোটোপের আমরা ব্যবহার শিখবো। আমরা আইসোটোপ সম্পর্কিত জিনিসপাতি আশা করি বুঝতে পারছি। চলো এবার আইসোটোপের ব্যবহার শিখি। আইসোটোপের ব্যবহার শিখি, আইসোটোপের ধর্ম এবং ব্যবহার। আচ্ছা, আইসোটোপ, আইসোটোপের কনসেপ্টটা তুমি বুঝছো আশা করি। সেটা হচ্ছে কি, আমাদের আইসোটোপ মেইনলি যে কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান ভিন্ন কে কে, নিউট্রন, আবার আরেকবার বলতেছি আর কি, নিউট্রন ও ভর সংখ্যাটা হচ্ছে আমাদের মেইনলি ভিন্ন, নিউট্রন ও ভর সংখ্যাটা হচ্ছে আমাদের ভিন্ন আইসোটোপের ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, এখন এটার ব্যবহার রয়েছে। ব্যবহার আমরা কি কি কাজে ব্যবহার করি? চিকিৎসা কাজে ব্যবহার করি। আমি এখানে স্পেসিফিক তোমাকে উল্লেখ করে দিচ্ছি একেবারে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি হচ্ছে আমরা কৃষি কাজে, তারপরে হচ্ছে আমরা বয়স নির্ধারণে, ওই যে ফসিল বা জীবাশ্মের বয়স নির্ধারণে, বয়স নির্ণয়ে, জীবাশ্মের বয়স নির্ণয়ে, এই সকল কাজে আমরা মেইনলি ব্যবহার করি। ঠিক আছে, চলো আমরা এগুলো একটু স্পেসিফিক ভাবে দেখি। চিকিৎসা ক্ষেত্রে আমরা কাদেরকে ব্যবহার করি? চিকিৎসা ক্ষেত্রে আমাদের মেইন আইসোটোপ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে, এটা তোমার বইয়ে দেয়া নাই, সো আমি যেগুলো দিচ্ছি এগুলো খুব ভালো মতন করে নোট ডাউন করবা এবং কমপ্লিটও করবা। এক হচ্ছে ক্যান্সার কোষ ধ্বংসের কাজে, ক্যান্সার কোষ ধ্বংসের কাজে জন্য কোবাল্ট 60 আইসোটোপটা ব্যবহার করা হয়। কত? কোবাল্ট 60। ক্যান্সার কোষ ধ্বংসের জন্য কোবাল্ট 60 আইসোটোপটা ব্যবহার করা হয়। তুমি এটার ব্যাখ্যামূলক বই এমনি রিডিং দিলেই পারো, বাট এই ইনফোগুলো তোমার জন্য জানা মাস্ট। ঠিক আছে, এরপরে আসো, আমরা লিউকেমিয়া চিকিৎসার জন্য একটা ব্যবহার করি। লিউকেমিয়া চিকিৎসার জন্য ফসফরাস 32 ব্যবহার করা হয়। আর আমাদের থাইরয়েড বা গলগণ্ড, থাইরয়েড চিকিৎসার জন্য আয়োডিন 131 আমরা ব্যবহার করি। চিকিৎসার জন্য আয়োডিন 131 আমরা ব্যবহার করি। এটা কি বোঝাচ্ছে তার, বলো তো? ভর সংখ্যা না, এই যে 60 কোবাল্ট, সেটাও কি তার ভর সংখ্যা না? ভর সংখ্যা। এই যে এই জিনিসপাতিগুলো হচ্ছে যে আমরা ব্যবহার করি। ঠিক আছে, বলো পারা যাবে? পারা যাওয়া উচিত। কোবাল্ট 60 ব্যবহার করি এখানে, এখানে হচ্ছে এই দুইটা। তারপরে বইয়ের যে রিডিংটা দেওয়া আছে, কেন ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি, হ্যান ত্যান, ওটা একটা রিডিং দিলেই হয়েছে, ওটা নিয়ে জরুরি না। এরপরে আসো কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে আমরা ফসফরাস 32 ব্যবহার করি। কৃষিক্ষেত্রে, কৃষি কাজে, এই দেখো এটা কিন্তু, এটা তোমার বইয়ে দেওয়া আছে, বাট তুমি যে এই যে এখানে যে দুইটা ইনফরমেশন দিলাম, এটা তোমার বইয়ের ভিতরে ছিল না। সো বি কেয়ারফুল। আসলে কৃষিক্ষেত্রে বা কৃষিকাজের জন্য তুমি কি ব্যবহার করো? কৃষিক্ষেত্রে ব্যবহার করো হচ্ছে, কৃষিক্ষেত্রে প্ল্যান্ট বা উদ্ভিদে ফসফরাসের ঘাটতি, মানে পাতা ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া, এই ফসফরাসের ঘাটতি, ফসফরাসের ঘাটতির কারণে আসলে কি হয়? পাতা ঝরে যায়, ফুল ঝরে যায়। পুল হয়ে গেছে, ফুল লিখতে যে ফুল ঝরে যায়, ঝরে পড়া, অকালে আসলে। ঝরে পড়া রোধে কি ব্যবহার করা হয় বলো? ফসফরাস 32 ব্যবহার করা হয়। ডান, এই ইনফরমেশন পারা যাবে। ওকে, নেক্সট
খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে। এই যে দেখো গামা রশ্মি ব্যবহার করে আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণ করি, এটাও কিন্তু একটা আইসোটোপেরই ব্যবহার আর কি। খাদ্যদ্রব্য সংরক্ষণে যে ওই যে আমাদের যে মানে গামা রশ্মি আমরা বিকিরণ করি, এটা কিন্তু ওই আমাদের যে মানে সবাইকে ব্যবহার করলে নিশ্চয়ই হবে না, ওই গামা রশ্মি বিকিরণের মাধ্যমে এটা ব্যাকটেরিয়াল গ্রোথটাকে রোধ করে। হ্যাঁ, তো এই যে গামা রশ্মি এটা সংকেতটা দেখানো হচ্ছে এরকম। হ্যাঁ, এটা বিকিরণ বা ট্রিটমেন্ট যাই বলো না কেন, খাদ্য পচন রোধ করে, মাইক্রোবিয়াল অ্যাটাক রেজিস্ট করার মাধ্যমে, বাধা প্রদানের মাধ্যমে, মাইক্রোবিয়াল অ্যাটাক বাধা প্রদানের মাধ্যমে ওইটাকে রেজিস্ট করে। ক্লিয়ার? তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে জীবাণুমুক্ত করা, এমন। তার মানে খাদ্যদ্রব্য সংরক্ষণে একটা ব্যবহার করতে পারি। এরপরে আসো যেটার কথা বললাম, ভূতাত্ত্বিক জৈবিক গবেষণার মানে বৈজ্ঞানিক গবেষণার কাজে। এটাকে আমরা কি বললাম ভাই, একেবারে স্পেসিফিক ভাবে আমি বলে দিলাম, কার্বন ডেটিং। এর প্রসেসটার নামই হচ্ছে আমাদের কার্বন ডেটিং, মানে ডেট নির্ধারণ করা হয় কার্বনের মাধ্যমে। এটা কি ফসিল বা জীবাশ্ম এর কি নির্ধারণ, ফসিল বা জীবাশ্মের আমরা কি নির্ধারণ করি কার্বন ডেটিং এর মাধ্যমে? ফসিল বা জীবাশ্মের বয়স বা কত বছর পুরনো তা নির্ধারণ করি। কিভাবে করা হয় এটা খালি একটু হালকা করে ব্যাখ্যা দিই আমি। নির্ধারণ করা হয় কিসের মাধ্যমে? এই যে কার্বন ডেটিং এর মাধ্যমে। এবং কোন আইসোটোপটা ব্যবহার করা হয় এখানে? কার্বন 14। তোমরা জানো আমাদের শরীরের ম্যাক্সিমাম অংশ আসলে যেটা দিয়ে গঠিত, সেটা কি আসলে বলো তো? ওই যে আমাদের মানে কার্বন না, কার্বন ম্যাক্সিমাম অংশ বলতে তুমি বলো না যে পানিতে একটা উপাদান, বাট কার্বন দিয়ে আসলে, ঠিক আছে? মানে এটা তুমি যদি ভাঙতে শুরু করো, ধরো আমাদের ত্বকে কি আছে? প্রোটিন আসলে কি? একটা অ্যামিনো অ্যাসিডের পলিমার। সো অ্যামিনো অ্যাসিড আবার কি দিয়ে তৈরি? ওই কার্বন দিয়ে তৈরি আলটিমেটলি, মানে একটা জৈব যৌগ অ্যামিনো অ্যাসিড, বুঝছো? সো এটা কার্বন দিয়ে তৈরি আলটিমেটলি হচ্ছে। সো এই যে কার্বন মানে ধরো হচ্ছে হাড় বা যাই হোক একটা জীবাশ্ম পাওয়া গেল, সে জীবাশ্মে কার্বন ডেটিং করে দেখা গেল যে ওখানের কার্বনের মানে পরিমাণটা এখন আছে হচ্ছে ধরো অমুক পার্সেন্টেজ, মানে ধরো 1% আছে, 73% অবশিষ্ট আছে, বা হোয়াটএভার যে কোনো পার্সেন্টেজ অবশিষ্ট আছে। এখন কথা হচ্ছে এটার অর্ধায়ুটা হচ্ছে ফিক্সড। যেমন কার্বনের এরকম অর্ধায়ু হচ্ছে 5560 বছর। মানে জিনিসটা বোঝাচ্ছে এরকম যে তোমার কাছে যতটুকু পরিমাণই থাকুক না কেন, ধরো তোমার কাছে 10 গ্রাম ছিল, সেটা থেকে 5 গ্রামে পরিণত হইতে কত সময় লাগবে? এই 5560 বছর লাগবে। তোমার শুরুতে যতটুকু ছিল আর কি, আমরা ওই যে পার্সেন্টেজ নিয়ে ধরো 73% অবশিষ্ট আছে, তার মানে যদি 50-এ আসতে আর কি লাগে 5560, তাহলে ওই 100 থেকে 73-এ আসতে কতটুকু সময় লাগছে এটা বের করা যাবে না? এরকম বিষয়টা ঠিক একই রকম ভাবে এটা তোমার শুরুতে কতটুকু ছিল এটা ডাজন্ট ম্যাটার, বাট হাফ কমতে সময় লাগবে এত, ওটাকে বলা হয় আসলে অর্ধায়ু। অত ডিপ কনসেপ্টে তোমার আসলে এখন মানে আমার মতে আসলে যাওয়ার প্রয়োজন নাই, আমি খালি তোমাকে একটু বলে দিলাম আর কি, ঠিক আছে? যেমন আমি যদি এমন বলি, ধরো তুমি 5 থেকে শুরু করছিলা, তাহলে 5 গ্রাম থেকে তোমার এই 5560 বছর পরে আসলে কততে আসবে বলো তো? 2.5 গ্রামে আসবে। বাকিটুকু কি হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে। এই ক্ষয়টাকেই বলতেছি আমরা তেজস্ক্রিয় ক্ষয়। কেমন ক্ষয় বলতেছি? তেজস্ক্রিয় ক্ষয়। এই জিনিসটাই বুঝাইতেছিলাম। ওকে, এই আর বেশি ডিপে যাও না, প্রয়োজন নেই, ঠিক আছে? তো চলো এরপরে যদি যাই আমরা, এখন আসি যে আমাদের পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। এটা বোর পরমাণু মডেল অনুযায়ী একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। আমরা জানি যে আমাদের একটা পরমাণুর চারদিকে কিছু সুনির্দিষ্ট কক্ষপথ থাকে যেখানে মেইনলি ইলেকট্রনগুলো অবস্থান করে, তাই না? ধরো যদি আমি বলি এরকম, ধরো আমার একটা পরমাণু, এদিকে একটু বলি, আচ্ছা, ধরো আমার একটা পরমাণু, এই পরমাণুর মধ্যে আমার কিছু ইলেকট্রন আছে। হ্যাঁ, ধরো আমি অনেক বড় একটা দিলাম পরমাণু, এমন। এটা হচ্ছে আমাদের, ধরে নাও ভাই আমাদের সোডিয়াম পরমাণু। কারণ সোডিয়ামের ভিতরে এরকম কক্ষপথ কয়টা থাকবে? এই যে এটা কিন্তু নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে তো দেখি। আচ্ছা, ডিরেক্ট আসতেছে না, তাহলে চলো আমি নিউক্লিয়াসটাকে এই যে ব্লু কালার দিয়ে দিই। ধরো এটা হচ্ছে ভাই আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা, এখন এই নিউক্লিয়াসের বাইরে যেগুলো সাদা আছে সবগুলোই তার কক্ষপথ, ওগুলোতে ইলেকট্রন থাকতে পারে। কারণ আমরা জানি সোডিয়ামের আমার যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 11
এবং তার ভর সংখ্যা হচ্ছে 23। আমার তো দরকার এই পারমাণবিক সংখ্যা, কারণ ওটা তার প্রোটন সংখ্যা। এই 11টা প্রোটন কোথায় আছে? ভেতরে আছে। আর 12টা নিউট্রনও আছে ভেতরে। দিয়ে টোটাল তার ভর সংখ্যাটা কত ওখানে? 23। আচ্ছা, আর আমাদের 11টা প্রোটন থাকার জন্য এখানে ইলেকট্রনের সংখ্যা কয়টি? ইলেকট্রন আছে, ইলেকট্রন কয়টা থাকবে? অবভিয়াসলি 11টি, যেহেতু কোনো চার্জ নাই, এটা জাস্ট একটা মৌল। এখন 11টা ইলেকট্রন কোথায়? প্রথম শক্তি স্তরে কি 11টা ইলেকট্রন আছে? উত্তরটা হচ্ছে না। এই যে এই শক্তি স্তরগুলোকে কি আমরা দ্বারা প্রকাশ করতেছি বলতো? এন। এখানে এন এর মান কত? 1। এখানে এন এর মান কত? 2। এখানে এন এর মানটা কত বলতো? 3। প্রধান শক্তি স্তর, মানে যেখানে আসলে ইলেকট্রনগুলো থাকে। এখন কোন একটা শক্তি স্তরের এন এর মানে কোন একটা শক্তি স্তরের মান যদি আসলে এন ধরি আমরা, তাহলে সেখানে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে সেটার একটা সূত্র আছে। যে কোনো শক্তি স্তর, যে কোনো শক্তি স্তর এন এর জন্য সেখানে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক, সেখানে সর্বোচ্চ কত? 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, এটা ধরো আমি ধরে নিলাম যে কোনো আমাদের এন এর মানের জন্য সেখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? যে কোনো এন এর মানের জন্য সেখানে 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এটা একটা ফিক্সড ভ্যালু। এখন কথা হইলো যে এই এন এর মান আবার 4-এর পর থেকে এন এর মান সর্বোচ্চ হতে পারে 4 পর্যন্ত হবে। হ্যাঁ, 4 পর্যন্ত হবে। মানে এখন পর্যন্ত যে আমাদের 118টা মৌল আবিষ্কৃত রয়েছে, তাদের ইলেকট্রন বিন্যাস করার জন্য 4 পর্যন্ত হচ্ছে এনাফ। মানে একটা শক্তি স্তরে সর্বোচ্চ মৌল সংখ্যা এন এর মান যদি এখানে 4 ধরো, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে বলো তো? এই 2n স্কয়ার সূত্র বসালে 32 না? 32টি ইলেকট্রন সর্বোচ্চ 32টি থাকবে, এর বেশি না। ধরো তুমি 5 যদি ধরো তাহলে চলে যাবে কত? 50। 6 ধরলে চলে যাবে হচ্ছে এরকম ভাবে 72। সো অত দূর পর্যন্ত যায় না, প্রয়োজনও পড়ে না। সর্বোচ্চ কত দূর পর্যন্ত যাবে বলো? সর্বোচ্চ যাবে হচ্ছে আমি যেটা বললাম, এই যে 32, এই 32টি পর্যন্তই যাবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো চলো, যেটার কথা বলছিলাম, যে সর্বোচ্চ এখানে ইলেকট্রন কয়টা থাকতে পারে বলো? 32টা ইলেকট্রন থাকতে পারে। সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে এখানে আমার 32টা। এখন ধরো সোডিয়ামে আমরা হচ্ছে যে এই বিন্যাসটা করব। যদি করি তাহলে সোডিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে আমাদের? প্রথম শক্তি স্তরে থাকবে হচ্ছে 2টা। যেহেতু এখানে 11টা ইলেকট্রন আছে, 2টা দিয়ে দিলাম। কারণ আমার প্রথম শক্তি স্তর n = যেখানে হচ্ছে 1, সেখানে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কয়টা? 2n স্কয়ার সূত্র বসাও, 2 পাবা। n = যেখানে 2, সেখানে সূত্র বসাও, উত্তর পাবা কত? 8। n = যেখানে হচ্ছে 3, সেখানে উত্তর পাবা কত? 18। যদিও সেখানে 18টা যায় না, 8টা যাওয়ার পরে আবার 2টা পরের শক্তি স্তরে চলে যায়। কিভাবে যায় বা কেন যায় যাচ্ছি সেখানে, বাট হোয়াটএভার, বুঝতেছো কিনা জিনিসটা? বোঝা যাচ্ছে আশা করি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো প্রথম শক্তি স্তরে 2, পরের শক্তি স্তরে কয়টা থাকবে? 8টা। দেখো জোড়ায় জোড়ায় আমি 4টা জোড়া দিয়ে দিলাম, 8টা। এই যে 8টা বসলো, 2 আর 8 10 হয়ে গেছে। আর একটা বাকি থাকে না 11টা হইতে, কারণ এখানে তো মোট 11টা ইলেকট্রন। ওটা কি থাকবে? সর্বহিত শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকবে। সর্বহিত শক্তি স্তরে এখানে কয়টা ইলেকট্রন থাকলে এটা স্টেবল হইতো বলো তো? 8টা ইলেকট্রন থাকলে। কারণ আমরা যদি, মানে এটার কারণটা আছে আবার, এটার কারণটা হচ্ছে যে আমরা যদি একেবারে শুরুর অংশে যাই, ধরো একেবারে যদি শুরুর অংশে যায়, আমি যে তোমাদের এই মৌলগুলো দেখাইছিলাম, এই যে এদের সর্বহিত শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন থাকে। ওই 8টার বিন্যাস অর্জন করার জন্যই মেইনলি ওরা এই কাজটা করে। আপাতত এতটুকু ব্যাখ্যা জেনে রাখো বা শিখে রাখো। এদের সর্বহিত শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 8টা। ওই 8টা অর্জন করার জন্য সর্বহিত শক্তি স্তরে কোনো মৌল যদি 8টা থাকে, তাহলে সে আসলে কি থাকবে? স্থিতিশীল থাকবে। তার মানে তুমি আমাকে বলো তো, তাহলে একটু উত্তর করো যে ভাইয়া, আপনি তো বললেন যে 8টা থাকবে, তার মানে 8টা হলেই সে স্থিতিশীল থাকবে। তাহলে চলো আমরা যদি দেখি 8টা থাকে, এবং 8টা থাকলে যদি সে স্থিতিশীল থাকে, তার মানে এই একটা ইলেকট্রন সোডিয়াম যদি আসলে ত্যাগ করতে পারে কোনো রকম ভাবে, এই একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয়, তাহলে তো তার সর্বহিত শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তার মানে সে স্টেবলিশ থাকবে বা স্থিতিশীল থাকবে। এক্স্যাক্টলি তাই। ঠিক একই রকম ভাবে সোডিয়াম দেওয়া আছে, দেখো লিথিয়াম পরমাণুর জন্য আমার 2টাতেই এনাফ। লিথিয়ামের পারমাণবিক ভর সংখ্যা কত? 3 না? মানে সরি, প্রোটন সংখ্যা 3, প্রথম শক্তি স্তরে 2টা, পরেরটাতে 1টা। কার্বন পরমাণুর ক্ষেত্রে দেখো প্রথমটাতে 2টা, পরেরটাতে 4টা, দিয়ে এর কয়টা হয়? কার্বনের জন্য তো 6। কারণ পরের শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? আমার 8টা থাকতে পারে। ওর আছেই আর 4টা বাকি, তাহলে 4টা থাকবে। ঠিক আছে? সেরকম ভাবে মৌলগুলার ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীল অবস্থা থাকবে। এই যে দেখো, আমি এখানে যে কয়টা মৌল তোমাদের লেখা আছে সে কয়টাই হচ্ছে যে তুলে দিছি। দেখো হাইড্রোজেন একটাই, তার মানে হাইড্রোজেন যদি আমরা বলি, হাইড্রোজেন এটা যদি তার নিউক্লিয়াস হয়, তার একটা ইলেকট্রন থাকবে এমন। যদি হিলিয়ামের কথা বলি, তাহলে এই হাইড্রোজেনটাই জাস্ট হিলিয়াম হয়ে যাবে, তার নিউক্লিয়াসের বাইরে এখানে 2টা ইলেকট্রন, 2টাই। এই হিলিয়ামের একমাত্র নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, যার সর্বোচ্চ শক্তি স্তরে মাত্র 2টা ইলেকট্রন থাকে। এ আসলে কোন মৌলগুলাকে রিপ্রেজেন্ট করে জানো? লিথিয়াম, তারপরে হচ্ছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে আমাদের হাইড্রোজেন, এই মৌলগুলাকে রিপ্রেজেন্ট করে ও।
ও মানে এরা সবাই এই লিথিয়ামেরটা হচ্ছে অর্জন করতে চায়, মানে হিলিয়ামেরটা অর্জন করতে চায়, বোরন এও অর্জন করতে চায়। বাট এই যে ধরে নাও কার্বন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, ওরা আবার অর্জন করতে চায় কার ইলেকট্রনিক বিন্যাস? পরের যে আছে মানে নিয়ন, নিয়ন যে আছে তার ইলেকট্রনিক বিন্যাস অর্জন করতে চায়, এমন ঘটে। আচ্ছা, সেই হলো কথা। লিথিয়াম, লিথিয়ামটা তাহলে কি বুঝতেছো? একটা বেশি হয়ে যাবে এই, এরকম ভাবে চলতে থাকতেছে। দেখো এই যে দেখো এখানে বলতেছে প্রতীক, তাহলে প্রতীক এখানে কে? হাইড্রোজেন, এখানে কি? হিলিয়াম, এখানে কি? বেরিলিয়ামটা বিই, তারপরে বোরনটা কি? শুধু বি, তারপরে কার্বনটা কি? শুধু সি, নাইট্রোজেনটা শুধু এন, অক্সিজেনটা শুধু ও, তারপরে ফ্লোরিনটা হচ্ছে শুধু এফ, তারপরে নিয়নটা হচ্ছে এন ই, যেহেতু নিয়নটা মানে এন ব্যবহার আরো আছে, যেমন সোডিয়াম এন এ এরকম, ম্যাগনেসিয়াম এম যেহেতু ব্যবহার আরো আছে তাই এম জি, তারপরে অ্যালুমিনিয়াম এ যেহেতু ব্যবহার আছে তাই ছয় এল অ্যালুমিনিয়াম, সিলিকন এস আই, তারপরে হচ্ছে আমাদের ফসফরাস শুধু পি, তারপরে হচ্ছে আমাদের সালফার শুধু এস, তারপরে ক্লোরিন, তারপরে হচ্ছে আর্গন, আর্গনটা হচ্ছে এ আর। এমন ক্লিয়ার? এই এবার দেখো তার ইলেকট্রন বিন্যাস দিছে 2 1, এখানে দেখো 2 আর 5, এটা কে? আমাদের যে নাইট্রোজেন ছিল, সে নাইট্রোজেনের ইলেকট্রনিক বিন্যাস কত? 7 থাকে ধরো। এবার যদি তুমি এটাকে প্র্যাকটিস করো, কোনো সমস্যা আছে? নাইট্রোজেন দিলা, এটা তার নিউক্লিয়াস বানাইলা, প্রথম শক্তি স্তর কয়টা ইলেকট্রন থাকে? 2টা দিয়ে দিলা। দ্বিতীয় শক্তি মানে আর ওর কাছে ইলেকট্রন থাকলো কয়টা? 5টা বাকি আছে, 5টা। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? 8টা। তো ওর বাকি তো আছে 5টা, তাহলে ওই 5টাই কি এখানে চলে আসবে না? 2 দিলাম, 4 দিলাম, এই যে 5 চলে আসছে, ডান। সো ঠিক এরকম ভাবে যদি তুমি এগুলাকে ফিল আপ করো, পারবা না? পারবা না? অ্যাটলিস্ট এখানে 1 থেকে 18 পর্যন্ত আছে, সবগুলাই পারবা, সবগুলাই ইনশাল্লাহ পারবা, সবগুলা পারবা। ঠিক আছে? সো কমপ্লিট করবা তুমি। ওকে, আচ্ছা। এরপরে দেখো ইলেকট্রন বিন্যাস, মৌলের ধর্ম। এই যে আমি তোমাকে যে কথাটা বলছিলাম, এখানে প্রথম যে উত্তরটা দেওয়া হয়েছে, ধরো সোডিয়াম কি করবে? তার আসলে 11টা ইলেকট্রন আছে। সোডিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস, যে আসলে স্থিতিশীল, কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, ওকে। নিয়ন, ওর আগে যে ছিল নিয়ন 10টা। নিয়নকে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবা নিয়নের 1 নম্বর শক্তি স্তরে আছে হচ্ছে 2টা ইলেকট্রন, 2 নম্বর শক্তি স্তরে আছে কয়টা ভাই? আমাদের 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা, সোডিয়ামকে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবা সোডিয়ামের সর্বোচ্চ শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে আছে 2টা, পরের শক্তি স্তরে আছে হচ্ছে আমাদের 8টা, 2 আর 8 10, তৃতীয় শক্তি স্তরে আছে হচ্ছে আমাদের 1টা, কয়টা আছে? 1টা, 11। তাহলে এ তো এর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাস অর্জন করতে চায় না, এটা যদি চলে যায় তাহলে ইলেকট্রন থাকলো কয়টা? 2 আর 8 10টা, জাস্ট 10টা, 10টা না, এই যে 10টা নিয়ন, নিয়নের মতন থাকলো। এখন তাহলে সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রনকে ত্যাগ করবে না? সোডিয়াম ও ধরে নাও একটা ইলেকট্রনকে ত্যাগ করলো, দেহ কিসে পরিণত হবে তাহলে? ও পরিণত হবে হচ্ছে ভাইয়া তাহলে কি সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে না? এটা বলছি না আমি কিভাবে এটা হচ্ছে, কারণ এখানে 11টা ইলেকট্রন, 11টা প্রোটন আছে, একটা ইলেকট্রনকে ত্যাগ করে দিলে, মানে প্রথমে সোডিয়াম যেটা সেখানে আসলে কি 11টা ইলেকট্রন, 11টা প্রোটন, 11টা ইলেকট্রন। সোডিয়াম প্লাস যেটা, এটাকে কেন প্লাস বলতেছি? কারণ ওখানে 11টা প্রোটন আছে আর ইলেকট্রন আছে কয়টা? 10টা ইলেকট্রন। তাহলে প্লাস আর মাইনাস হিসাব করলে তুমি কত পাও? আসলে প্লাস একটা চার্জ পেয়ে জানো, ওই প্লাস চার্জটাই উপরে দিয়ে আমরা বুঝাইলাম। ওকে, ঠিক একই রকম ভাবে তুমি যদি ফ্লোরিনকে চিন্তা করো, ফ্লোরিন, ফ্লোরিনের ইলেকট্রনিক বিন্যাস কত? প্রথম শক্তি স্তরে আছে হচ্ছে ভাই আমাদের 2টা, পরের শক্তি স্তরে আছে হচ্ছে 7টা, টোটাল কয়টা? 9টা না 7টা। ও যদি একটা ইলেকট্রনের কোনো মতন গ্রহণ করতে পারে, ধরে নাও হচ্ছে যে সোডিয়ামই যেটা ছাড়লো, এই সোডিয়ামের যেটা ইলেকট্রন ছাড়ছিল, এই ইলেকট্রনটাকে যদি ও গ্রহণ করতে পারে, এভাবে যদি চলে আসে, ধরো যদি ও গ্রহণ করতে পারে, তাহলে টোটাল ইলেকট্রন আমার কয়টা হয়ে গেল? ও এখন এর ইলেকট্রন বিন্যাসটা অর্জন করে নিছে না নিয়নের? ওর নিকটবর্তী ইলেকট্রন বিন্যাস নিয়ন, ওটা অর্জন করার জন্য ফ্লোরিনের ইলেকট্রন গ্রহণ করা লাগতেছে, কারণ ওর ছিল 9টা, ওর টার্গেট হচ্ছে 10টা পৌঁছানো টোটাল ইলেকট্রন। সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ করা লাগতেছে, যে ইলেকট্রন ত্যাগ করতেছে ও পজিটিভ চার্জে চার্জ হতে হচ্ছে, যে ইলেকট্রন গ্রহণ করতেছে ও নেগেটিভ চার্জে চার্জিত হচ্ছে। এখন জিজ্ঞাসা করতে পারো কেন? কারণ নর্মাল যখন ফ্লোরিন ছিল তখন এখানে আমাদের কি বলতো 9টা প্রোটন ছিল, 9টা ইলেকট্রন ছিল। যখন ফ্লোরাইড আয়ন হইলো বা এই যে যখন একটা ইলেকট্রনকে গ্রহণ করলো, এই যে ফ্লোরাইড আয়নের কথা বলতেছি নেগেটিভ, তখন আসলে কি হয়েছে? 9টা প্রোটন আছে আমার, ইলেকট্রন আছে কয়টা আমাদের? 10টা ইলেকট্রন আছে, একটা যুক্ত হয়েছে না? 10টা ইলেকট্রন আছে। এবার প্লাস মাইনাস যদি তুমি যোগ করো তাহলে কি থাকে? একটা মাইনাস চার্জ থাকে না? ওটাই যুক্ত করছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি? ফ্লোরিন প্লাস একটা ইলেকট্রন দেখি শেষে পরিণত হয়েছে, সে পরিণত হয়েছে আমাদের ফ্লোরাইড মাইনাসে। এরকমটা আমরা বলতে পারি না? আশা করি বলতে পারি। এবং এই জিনিসটাকে নিয়েই আমরা মেইনলি হচ্ছে যে কাজ করি, এই জিনিসটাকে আমরা বলতে পারি, বুঝছো? এখানে যদি তুমি কাজ করে নাও তাহলে এটা হবে হচ্ছে সোডিয়াম প্লাস হচ্ছে ফ্লোরিন দিয়ে আসলে তারা যদি মধ্যখানে, তারা যদি নিজেদের ভিতরে একটা ইলেকট্রন আদান প্রদান করে, সোডিয়াম একটা ছাড়ে ফ্লোরিন একটা গ্রহণ করে, তাহলে সে যৌগ তৈরি করে হচ্ছে সোডিয়াম ফ্রোমাইড।
এমন একটা যৌগ তৈরি করে, এমন একটা যৌগ তৈরি করে। এতদূর পর্যন্ত আপাতত তোমার পড়া আসলে মানে এতদূর পর্যন্ত আসলে টানা হয় না। সো আসলে আর এই জিনিসগুলো এরকম না, ফ্লোরিন যেমন দ্বিপারমাণবিক আকারে থাকে, সো আমরা সেটাকে হাফ দ্বারা সামনে গুণ করে দিব, তাহলে ঠিক থাকবে আবার। ওকে, এই ব্যালেন্স টেন্সগুলো এগুলো এত এখনই প্রয়োজন নাই, যতটুকু বলা হচ্ছে ততটুকু বুঝ হচ্ছে। কে ইলেকট্রন ত্যাগ করতেছে, ওই ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জ হচ্ছে কিনা, কে ইলেকট্রন গ্রহণ করতেছে, ও যে ইলেকট্রন ত্যাগ করছিল সেটা তো ক্লোরিনও গ্রহণ করতে পারে, পারে পারে ক্লোরিন, সোডিয়াম যেটা ত্যাগ করলো ওটা যদি ক্লোরিন গ্রহণ করে তাহলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, কোনো সমস্যা আছে? ক্লোরিনও তো সেম, ওরও সর্ববহিত শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে জানো? 7টা আছে। ওর যে নিকটস্থ মৌল আর্গন, ওর 8টা থাকে, তাহলে ক্লোরিন জাস্ট একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে ফ্লোরিনের মতন, ডান। এরকম মানে আমি বলতে চাচ্ছি সবার টার্গেট হচ্ছে আমাদের এই যে এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো দেওয়া হয়েছে না, এই যে এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো দেওয়া হয়েছে না, এদের ইলেকট্রনিক বিন্যাসটা অর্জন করা সবার টার্গেট। তাহলে একেবারে এই সারির যে মৌলগুলো, ধরো লিথিয়াম, ওর টার্গেট কি? এটাতে যাওয়া। তাহলে ও 3 আছে, ও যদি একটা ইলেকট্রনকে ত্যাগ করে তাহলে দুটাতে চলে যাবে না, তাহলে লিথিয়াম প্লাস, ওই কিন্তু স্টেবল, ও যৌগ গঠন করতেছে। সোডিয়ামের টার্গেট কি? নিয়নে যাওয়া। পটাশিয়াম, ওর টার্গেট কি? এই যে আর্গনে যাওয়া, ও যদি একটা ইলেকট্রনকে ত্যাগ করে তাহলে আর্গনে চলে যাবে না। আবার এই যে ফ্লোরিন, ওর টার্গেট কি? এটাতে যাওয়া। ক্লোরিন, ওর টার্গেট কি? এটাতে যাওয়া। একটা ইলেকট্রনকে গ্রহণ করে 17টা ইলেকট্রন আছে, এখানে যদি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে 18টাতে চলে যাবে, এই হচ্ছে টার্গেট। আবার যে ধরো তার এই গ্রুপে আছে, ওর যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে নিয়নে যাবে। সালফার, ও যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে আর্গনে যাবে, বুঝতেছো? ঠিক একই ভাবে যে ধরো এখানে আছে, ও যদি 2টা ইলেকট্রনকে ত্যাগ করে তাহলে যাবে হচ্ছে নিয়নে। ধরো যে ক্যালসিয়ামে আছে, ও যদি 2টা ইলেকট্রনকে ত্যাগ করে তাহলে যাবে হচ্ছে আর্গনে। এই এই হচ্ছে তার স্থিতিশীলতা অর্জনের মেন কাহিনী, কেচ্ছা কাহিনীগুলা। কথা ক্লিয়ার? ডান। সো এই হচ্ছে আমাদের আপাতত এই চ্যাপ্টারের যাবতীয় আলোচনা। চলো আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে কিছু কোশ্চেনারিজের উত্তর করি, দেখি আমরা পারি কিনা। চলো আমরা অনুশীলনী শুরু করি। সো অনুশীলনীর প্রথম যে কোশ্চেনগুলা সেগুলো হচ্ছে আমাদের অবভিয়াসলি মজাদার হবে আশা করি। এর মতবাদ অনুযায়ী পরমাণু অবিভাজ্য। অবিভাজ্যর কথা কে বলছেন বলতো? ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস সাহেব বলেছেন অবিভাজ্যের এই মতবাদ বা থিওরি। আচ্ছা, পরমাণুর ভরের প্রায় পুরোটাই কোথায় থাকে বলতো? নিউক্লিয়াসে থাকে, তাই না? এগুলা কিন্তু পারা লাগবে ভাই। তোমার এটা আমি সলভ করে দিচ্ছি, বাট তোমার বৃত্তি পরীক্ষার ম্যাক্সিমাম কোশ্চেনে দেখবা যে হচ্ছে নিউক্লিয়াসে, ক্লিয়াসে তোমার ম্যাক্সিমাম কোশ্চেনই থাকবে হচ্ছে নিউক্লিয়া, তোমার কোশ্চেনগুলো ম্যাক্সিমাম থাকবে হচ্ছে ভাই রিটেন, ঠিক আছে? পরমাণুর বেশিরভাগ জায়গায় আসলে কেমন বলতো? ফাঁকা। কেন্দ্রের নিউক্লিয়াসটা অনেক ছোট। পরমাণুতে সংখ্যক পারমাণবিক সংখ্যা বলে, পরমাণুতে প্রোটন সংখ্যাকে, তাই না? প্রোটন সংখ্যাকে কি বলে? পারমাণবিক সংখ্যা। একটা মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটনের সংখ্যা কি? আইসোটোপের প্রোটন সংখ্যা কি ছিল? সমান ছিল না? সমান। এরকম টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, এরপরে দেখো একটা পরমাণু দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকে? 2n স্কয়ার। এখানে n এর মানটা কত? n ইজ ইকুয়ালস টু 2, হুইচ ইজ অ্যাকচুয়ালি 2 ইনটু 2 তার উপরে স্কয়ার, মানে 4 দুগুণা 8। তার মানে 8টা কোথায় আছে? বিতে। রাদারফোর্ড পরমাণুর পর্যবেক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে পরমাণু অবিভাজ্য। রাদারফোর্ড থেকে না, পরমাণুকে ভাঙা যায়। নিউট্রন প্রোটন ওটাতে ভাঙা যায়, আসলে পরমাণুকে ভাঙা যায়, হ্যাঁ ভাঙা যায়। পরমাণুতে বেশিরভাগ অংশই ফাঁকা। রাদারফোর্ড আসলে এই ভাঙা না ভাঙা নিয়ে কোনো কথাবার্তাই বলে নাই, বেশিরভাগ অংশ ফাঁকা এই কথা বলছিলেন রাদারফোর্ড, এবং কেন্দ্রে আছে নিউক্লিয়াস। তার মানে আমরা বলবো হচ্ছে কি? জাস্ট 3 পরমাণুকে ভাঙা যায়, হ্যাঁ ভাঙা যায়, ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে সেটাও বলছিলেন উনি। সো তুমি এটা 2-3 করতে পারো, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে জাস্ট উত্তরটা হলো 3। কোন মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন ও 8টি নিউট্রন রয়েছে। 10টা প্রোটন রয়েছে, 8টা নিউট্রন। 10টা প্রোটন মানে ইলেকট্রনও কয়টা? 10টি ইলেকট্রন রয়েছে নিশ্চয়ই। আর 8টা কি রয়েছে? নিউট্রন। তাহলে আমি যদি বলি তার ভর সংখ্যা কত হবে? প্রোটন আর নিউট্রনের যোগফল 10 প্লাস 8, হুইচ ইজ অ্যাকচুয়ালি কি 18, এমন না? তার মানে পরমাণুটির ভর সংখ্যা কত হবে বলতো? 18। পারবো না এগুলা? একটু আগেই তো সবকিছু এগুলা একেবারে ধরে ধরে পড়ালাম। কোন মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন 8টি ইলেকট্রন রয়েছে। এখানে বলতেছে উদ্দীপকে উল্লেখিত মৌলটি কি? 10টি প্রোটন। 10টা প্রোটন কার রয়েছে বলতো? মনে আছে না? ভুলে গেলা? নিয়ন না? এই যে নিয়ন, 10টা প্রোটন নিয়ন। ওকে, আচ্ছা ডান। এখন কথা হচ্ছে একটি পরমাণুতে কোথায় কোথায় ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে তা চিত্র অঙ্কন করে দেখাও। দেখো, যদি চিত্র অঙ্কন করে দেখাই আমরা, এটা ধরো নিউক্লিয়াসের ফিগারটা ড্র করলাম, তুমিও কিন্তু এমনি ড্র করবা। এটা ধরো আমরা হচ্ছে নিউক্লিয়াস দিলাম, এটা ধরো আমরা সোডিয়াম দিলাম, সোডিয়াম। তাহলে এখানে আছে হচ্ছে আমাদের 11টা প্রোটন, এখানে আছে হচ্ছে আমাদের 12টা নিউট্রন। যেহেতু আমরা জানি এটার ইটা কত, ভর সংখ্যাটা কত, তাহলে সোডিয়াম দিলে তো আমার আরেকটা ই লাগবে। হ্যাঁ, তাহলে এবার ইলেকট্রনগুলো কোথায় আছে? ইলেকট্রনগুলো আছে হচ্ছে প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে হচ্ছে ভাই 8টা, পরের শক্তি স্তরে আমার 8টা, তারপরে শক্তি স্তরে কয়টা? 1টা। এই হচ্ছে আমার টোটাল ইলেকট্রনের কথা, বুঝা গেছে? তাহলে এই হচ্ছে যাবতীয় যদি আলাপ হয় তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে এখানে হচ্ছে আসলে প্রোটন
ও নিউট্রন এর অবস্থান কোথায়? অবস্থান নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে বা নিউক্লিয়াসের ভেতরে যাই বলো না কেন, নিউক্লিয়াসে। আর ইলেকট্রন এর অবস্থান নিউক্লিয়াসের বাইরে। ডান। চলো নেক্সটটা দেখি। নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা 7, একে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস একে দেখাও। নাইট্রোজেন নাইট্রোজেন দিয়ে দিলা। প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে বলো? 2টা দিবা। পরের শক্তি স্তরে কয়টা থাকে আমার? 8টা থাকতে পারে। সো আমাদের আছেই কয়টা? আছেই তো হচ্ছে আমাদের আর 5টা। তাহলে 2টা দিয়ে দিলাম প্রথম শক্তি স্তরে। পরের শক্তি স্তরে কয়টা থাকতে পারে? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা তো 7, 2টা দিয়ে দিলাম। থাকলো কয়টা? আর 5টা ইলেকট্রন। ওই 5টা ইলেকট্রন কই থাকবে বলো তো? এই যে 1 মানে 2, তারপরে হচ্ছে 3 4 5। ডান। এটা হচ্ছে নাইট্রোজেন হয়ে গেল। ক্লিয়ার? ওকে। চিকিৎসা ও কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আলোচনা করো। ডান না আমাদের? বলছি না এগুলা? চিকিৎসা ক্ষেত্রে কাকে কাকে ব্যবহার করবো আমরা? থাইরয়েডের জন্য 131, আয়োডিন 131, ক্যান্সার কোষ ধ্বংসে কোবাল্ট 60। কৃষিক্ষেত্রে কে আছে? ওই যে বললাম ফসফরাস 32 ঝরে পড়া রোধে। পরমাণু কেন আয়নে পরিণত হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। কেন? স্থিতিশীলতা অর্জনের জন্য। সোজা বাংলা কথা একেবারে। স্থিতিশীলতা অর্জন অর্জনের জন্য। পরমাণু বলছে, পজিটিভ বা নেগেটিভ কিছুই বলেনি। অর্জনের জন্য নিকটস্থ যা কিভাবে অর্জন হয়? যা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাসের মাধ্যমে হয়। আসলে যা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাসের মাধ্যমে হয়। বুঝছো না? যা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাসের মাধ্যমে হয়। আচ্ছা, সো আমরা যদি এরকমটা দেখি, যেমন হচ্ছে সোডিয়াম, ওর কাছে পারমাণবিক সংখ্যা কয়টা আছে? 11টা। ও যদি একটা ইলেকট্রনকে ত্যাগ করে, তাহলে ওর মানে ইলেকট্রন সংখ্যা কয়টা থাকে? আসলে সোডিয়াম প্লাস হয়ে যায় এবং সেই ইলেকট্রন থাকে হচ্ছে 10টা। প্রোটন সংখ্যা তো ফিক্স থাকবে। প্রোটন সংখ্যা আবার এখানে 10 লিখে দিও না কিন্তু, আবার এটা তো প্রোটন সংখ্যার কোনো চেঞ্জ নাই, খালি ইলেকট্রন সংখ্যাটা একটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এ এখন কার ইলেকট্রনিক বিন্যাস অর্জন করছে? নিয়নের ইলেকট্রনিক বিন্যাস অর্জন করছে, যা স্থিতিশীল ইলেকট্রনিক বিন্যাস। এবং এই যে ধনাত্মক আয়নগুলা তৈরি হয় না ভাই, এটা তো আমি তো এই যে ক্লোরিনও লিখতে পারতাম। ক্লোরিন ধরে একটা ইলেকট্রনকে গ্রহণ করছে, দিয়ে কার ইলেকট্রনিক বিন্যাস অর্জন করতেছে? ক্লোরাইড মাইনাস। এটা হচ্ছে আসলে আর্গনের ইলেকট্রনিক বিন্যাস। এমন এই যে ধনাত্মক আয়নগুলো তৈরি হচ্ছে, এটা ধরো কত হবে? 17, এটা কত? 17। আচ্ছা, ধনাত্মক আয়ন যেগুলো তৈরি হচ্ছে, এই ধনাত্মক আয়নগুলোকে বলা হয় পজিটিভ আয়ন যুক্ত যারা, তাদেরকে বলা হয় আসলে ক্যাটায়ন। জেনে রাখো, কাজে দিবে। আর এই যে ঋণাত্মক আয়ন যুক্ত যেটা তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে ভাই অ্যানায়ন। ওকে, পজিটিভ চার্জ যুক্ত যেটা ক্যাটায়ন, নেগেটিভ চার্জ যুক্ত হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন ক্যাটায়ন তৈরি হয় কিভাবে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। ডান। মাত্রই করলাম আগের পেজে। চলো এবার কিছু হচ্ছে যে কোশ্চেন সলভ করি। এই কোশ্চেনগুলোর দিকে লক্ষ্য রাখো। এক্স পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, অন্যদিকে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, নিউট্রন সংখ্যা হচ্ছে 18 ওয়াই এর। কার্বনের আইসোটোপ কয়টি চাইছে? কার্বনের আইসোটোপ কয়টি? 3টি। কার্বনের আইসোটোপ হচ্ছে 3টি। ক্যাটায়ন বলতে কি বুঝো? ধনাত্মক চার্জযুক্ত যে আয়ন, সেটাই হচ্ছে ক্যাটায়ন। ধনাত্মক চার্জযুক্ত পরমাণু, চার্জযুক্ত যে পরমাণু, যে আয়ন, তাকে আমরা কি বলি? ক্যাটায়ন। উদাহরণ দিয়ে দিলাম, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, এগুলা ক্যাটায়ন। ঠিক আছে? আচ্ছা, আরে কার্বনের আইসোটোপ কয়টা? 3টা। আমি ক্লাসে আলোচনা করছি 3টা কি কি। এরপরে এখানে বলতেছে যে ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত? ওয়াই এর ভর সংখ্যা কত? ভর সংখ্যা সমান কি? খুব সহজ না এগুলা, বলো তো? ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা কত? 17, নিউট্রন সংখ্যা কত? 18। তাহলে 17 আর 18তে কত হয়? 35। তাহলে ভর সংখ্যা কত হবে? 35। ডান। এটুকু করলেই হয় ওয়াই এর ভর সংখ্যা। এমন বুঝা গেছে? চলো ঘয়ে কি বলে। ঘ বলতেছে এক্স ও ওয়াই পরমাণুর
ইলেকট্রনিক বিন্যাস প্রদর্শনপূর্বক এদের বন্ধন তৈরি করার সক্ষমতা ব্যাখ্যা করো। অবশ্যই সক্ষম এরা। ইলেকট্রনিক বিন্যাস এক্স, এক্সেরটা এক্স হলো 11টি প্রোটন বিশিষ্ট যুক্ত কে সোডিয়াম, ওয়াই কে বলো তো, ওয়াই হলো 17টি প্রোটন যুক্ত ক্লোরিন। তাহলে আমরা যদি এদেরকে একটু ড্র করি, 2টা 3টা, তাহলে এবার হচ্ছে যে এদের জাস্ট এই সেম জিনিসটাকে হচ্ছে যে আবার একটু করবা, নিয়ে চলে আসবা। এটা যদি আমরা ক্লোরিন বলি, তাহলে এটা হচ্ছে ধরে নাও আমাদের সোডিয়াম। সোডিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা। পরের শক্তি স্তরে কয়টা আছে? 8টা। তাহলে 10টা হয়ে গেল। আর একটা থাকে, সেটা হচ্ছে এই শক্তি স্তরে দিয়ে দিলাম। এটা যদি আমরা ক্লোরিন বলি, এর প্রথম শক্তি স্তরে আছে হচ্ছে ভাই 2টা। পরের শক্তি স্তরে কয়টা থাকবে? 8টা। দিয়ে কয়টা হলো? 10টা হলো। আরও তো 7টা ইলেকট্রন থাকে, তাই না? 17টা, মানে আরও 7টা ইলেকট্রন এখানে। সো তার টার্গেট কি? সর্বোচ্চ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন দেওয়া? 8টা ইলেকট্রন দেওয়া। সো এই একটা ইলেকট্রনকে যদি ত্যাগ করে এবং ওই ইলেকট্রনটা যদি এখানে গ্রহণ করে, তাহলে সে কি হয়ে যাবে? তাহলে সে হচ্ছে যে মেইনলি তাদের ভিতরে বন্ধন তৈরি হয়ে যাবে, অবভিয়াসলি বন্ধন তৈরি হবে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, এই যে সোডিয়াম, সে একটা ইলেকট্রনকে ত্যাগ করবে। একটা ইলেকট্রনকে ত্যাগ করলে সে কিসে পরিণত হয়? অবভিয়াসলি আমাদের সোডিয়াম প্লাস চার্জে। আবার এই যে ক্লোরিন, সে একটা ইলেকট্রনকে গ্রহণ করবে আসলে, তাহলে সে কিসে পরিণত হয় বলো তো? তাহলে সে যে জিনিসে পরিণত হয় সেটা হচ্ছে ক্লোরাইড মাইনাস চার্জে। এবার যদি আমরা হিসাবটা টেনে দিই আর কি, এরকম ভাবে যে এই যে ইলেকট্রন তো মাইনাস হয়ে যায়, সোডিয়াম প্লাস ক্লোরিন দিয়ে আমাদের তৈরি হইতেছে কি? সোডিয়াম ক্লোরাইড। এটাই তাদের মধ্যে যৌগ তৈরি হওয়ার আসলে কি সক্ষমতা, বুঝছো? 1 মোল সোডিয়ামের পজিটিভ আয়ন, হ্যাঁ, আর 1 মোল সোডিয়ামের নেগেটিভ আয়ন পরস্পর কাছাকাছি এসে তাদের এক কেলাস সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এটাকেই বলতেছি আমরা তাদের যৌগ তৈরি করার সক্ষমতা। ডান, বোঝা গেছে? ওকে, আরেকটা কোশ্চিন আছে, চলো দেখি। একটা কি বলছে, কোথাকার কোশ্চিন ঢুকছে কত, কেমনটা লাগে? আচ্ছা, আরেকটা কোশ্চিন আছে, চলো দেখি এই কোশ্চিনটা। চলো এটাকে আমরা সলভ করে ফেলি। এখানে বলতেছে অ্যাটম শব্দের অর্থ কি? অ্যাটম শব্দের অর্থ কি আসলে? অবিভাজ্য। অ্যাটমাস শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য কণা। অ্যাটম মানে হচ্ছে পরমাণু। পরমাণু বস্তুর অবিভাজ্য কণা। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বোঝায়? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে বোঝায় এখানে 8টা প্রোটন রয়েছে এবং অক্সিজেনের পরমাণুতে 8টা ইলেকট্রন রয়েছে। ব্যাপারটা এরকম। অর্থাৎ এখানে বোঝায় অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে বোঝায় এখানে কি রয়েছে বলো তো? 8টি প্রোটন ও 8টি ইলেকট্রন রয়েছে, এই জিনিসই বোঝায়। আর এত বেশি হচ্ছে যে কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নাই। ডান। এবার এদের দিকে যদি একটু লক্ষ্য রাখো, চিত্র 1-এ যে আছে সে আসলে কে? সোডিয়াম না? ইলেকট্রন কাউন্ট করো তো, 2 আর 8 10 আর 1-এ সোডিয়াম। এখানে কি আছে? খালি হাইড্রোজেন না? হাইড্রোজেন। এখানে বলতেছে গ, উদ্দীপকের 1 নং চিত্রের পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা করো। অবশ্যই সক্রিয়, কারণ ও একটা মাত্র ইলেকট্রন ত্যাগ করলেই, ভালো করে বুঝো, ও একটা মাত্র ইলেকট্রন ত্যাগ করলেই ও কি করবে? একটা মাত্র ইলেকট্রন ত্যাগ করলে সে আসলে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। ধরো এটা যদি ম্যাগনেসিয়াম হইতো, তাহলে ম্যাগনেসিয়ামকে কয়টা ত্যাগ করা লাগতো? 2টা। সো ম্যাগনেসিয়াম 2টা ত্যাগ করা সহজ নাকি একটা ত্যাগ করা সহজ? একটা ত্যাগ করা সহজ না? দ্যাটস ওয়াই অবশ্যই সক্রিয়। তার মানে সর্বনিম্ন জয়টা ত্যাগ করতে পারে, তয়টা কি? একটা। তাহলে সোডিয়াম 11 একটা ইলেকট্রনকে ত্যাগ করলে সে কিসে পরিণত হয় বলো? একটা ইলেকট্রনকে ত্যাগ করলে সে আসলে সোডিয়াম প্লাসে পরিণত হয় এবং ওটা আসলে 11ই থাকে। 11ই থাকে না? প্রোটন সংখ্যা তো 11ই, ইলেকট্রন সংখ্যা কমে গেল। এমন এই ইলেকট্রনটাকে যদি ত্যাগ করে দেয় তাহলে তার মানে অবশ্যই সেটা হচ্ছে সক্রিয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চিনটাতে যাই। 1 ও 2 নং চিত্রের পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো। পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা, এটা খুবই সহজ। এটা হচ্ছে এমন, নিউক্লিয়াসের চারিদিকে 1 নম্বরে যদি দেখো, বিশ্লেষণটা করো। নিউক্লিয়াসের চারিদিকে 3টি কক্ষপথ জুড়ে বিস্তৃত। 3টি কক্ষপথ জুড়ে বিস্তৃত এমন। আর হাইড্রোজেন যেটা, সেটা কয়টি? 1টি কক্ষপথ জুড়ে বিস্তৃত। কক্ষপথ জুড়ে বিস্তৃত। হাইড্রোজেন যে কাজটা করতে পারে, একটা ইলেকট্রন ত্যাগও করতে পারে, হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণও করতে পারে। কিন্তু সোডিয়াম সর্বদা একটি ইলেকট্রন কি করবে বলতো? ত্যাগ করে। হাইড্রোজেনের কাহিনী হচ্ছে, ও যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে সে হিলিয়ামের ইলেকট্রনিক বিন্যাসে চলে যেতে পারবে না।
হিলিয়াম ওটাও তো একটা নিষ্ক্রিয় গ্যাস, তাই না? তাহলে হাইড্রোজেন কেন, এটা আর এখন আর জানার দরকার নেই। একটি ইলেকট্রন ত্যাগও করতে পারে, গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে আবার গ্রহণও করতে পারে। এই যে ত্যাগ আর গ্রহণ, তার মানে পজিটিভ বা নেগেটিভ দুইটা চার্জেই থাকতে পারে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় দুষ্ট মৌল। গ্রহণও করতে পারে, এজন্য এটাকে কি বলা হয় বলো? দুষ্টু মৌল বলা হয়, দুষ্টু মৌল বলা হয়। জাস্ট ডান, এতটুকু কমপ্লিট করলেই হয়েছে, বুঝা গেছে? সো আমাদের যে চ্যাপ্টার ছিল এই চ্যাপ্টারটা হচ্ছে যে এই পর্যন্তই, আর নাই। তো তোমরা যারা এ পর্যন্ত কমপ্লিট করলা তোমাদেরকে অবভিয়াসলি অনেক অনেক থ্যাংক ইউ। আশা করি টোটাল লেকচার বুঝতে পারছো, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে যে এই লেকচারের সাথে আরেকটা চ্যাপ্টার কমপ্লিট করবো, সেটা হচ্ছে অম্লক্ষারের ওই চ্যাপ্টারটা। আশা করি বুঝা গেছে। তোমাদের বলবো বৃত্তি পরীক্ষার জন্য যা অ্যাডভান্স যা কিছু বললাম সেটা সুন্দর মতো নোট নিয়ে রাখতে এবং সেটাকে বারবার রিভাইজের করার মাধ্যমে প্র্যাকটিস করে থাকতে। কোশ্চেনের প্যাটার্ন যেহেতু ফিক্সড না যে কোশ্চেন এক্স্যাক্টলি কি হবে, আমরা ধরে নিচ্ছি সেখানে হচ্ছে যে যদি এমসিকিউ কোশ্চেন না হয় তাহলে সিকিউ বা যেটা বড় কোশ্চেন যেটাকে বলে, হ্যাঁ, যেটা বড় কোশ্চেন বা বড় প্রশ্ন, সেগুলাই ইনশাল্লাহ আসবে এবং সেগুলাতে উত্তর করার জন্য তোমার বেসিকটা খুব ভালো মতন থাকা লাগবে। সেই বেসিক ক্লিয়ার করার জন্য আমরা যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো ইনশাল্লাহ মোর দ্যান এনাফ। তোমাদের টার্গেট হচ্ছে, তোমার কাজ হচ্ছে ভালো মতন সেটাকে রিক্যাপ করা, রিভাইজ করা, রিভিশনে নেওয়া। ক্লিয়ার? তো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।